আমার আলাদিন, লেখিকা জাবিন ফুরকান। পর্ব সংখ্যা ১০। অরণ্য, আমার ভীষণ পেট ব্যথা করছে। আমি একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যাচ্ছি। তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে মানে কি? আমি আজ ১ সপ্তাহ পর বাসায় ফিরলাম। আর তুমি ঘুমিয়ে যাবে? নো, নো, আই নিড ওয়াইফ টুনাইট। অরণ্য, বোঝার চেষ্টা করুন না। আমার ফুড পয়জনিং হয়েছে। মাত্র ওষুধ খেয়েছি। কালকে, হ্যাঁ? ইরামের ঘুমের বেডরুমের দিকে হাঁটা দিল। অরণ্য কিছুই বলল না। খানিকটা অবাকই হলো সে। যাক তবে, তার শরীরের খারাপের প্রতি একটু হলেও সহানুভূতিটা পুরুষটির আছে। তবে বেডরুমের ভেতর পা দিতে না দিতেই কোমরে হাত জড়িয়ে ধরল রীতিমতো। শুনে তুলে ফেলল তাকে কেউ। ভয়ে হালকা চিৎকার করে সে মাথা ঘুরিয়ে দিল। অরণ্যকে দেখতে পেল। হেঁটে গিয়ে অরণ্য তার শরীরে ছুঁয়ে পড়ল। বিছানার উপর তাকে চেপে নিল। দ্রুত হাতে নিজের পরনের টি-শার্টটা টেনে মাথার উপর দিয়ে খুলে মেঝেতে ছুঁড়ে ফেলল। এরম উঠে বসার সুযোগটুকু অব্দি পেল না। অরণ্য হামাগুড়ি দিয়ে তার উপরে উঠে এসেই তার পোশাকের চেইন টেনে খুলতে শুরু করলো। অধৈর্য গলায় বলল, একদম বাহানা দিবি না। তুই জানিস না তোকে আমার কত প্রয়োজন। ১ সপ্তাহের ক্ষুধার্ত পশুকে বলিস আরো একটা দিন অপেক্ষা করতে। নিজের শরীরকে সামলে সুস্থ রাখতে পারিস না, এটা তোর দোষ। অপেক্ষা ১ মিনিট হবে না, ১ সেকেন্ড হবে না। অরণ্য অরণ্যের বুকে হাত দিয়ে ঠেকাতে চাইলেও লাভ হলো না। ইরামের ২ হাত শক্তভাবে ধরে বিছানার সঙ্গে চাপটে ধরে অরণ্য মুহূর্তেই নিজের ঠোঁট বসিয়ে দিল তার ঘাড়ে। ছটফট করলো ইরাম, অসহায় হয়ে আর্জি জানালো, না না প্লিজ, শাট ফাক আপ দ্য আন্ডারটেক ইট। অতীতের ঘটনা মনে করতে চায়নি ইরাম, কখনোই না। অথচ সক্রিয়ভাবে তার মস্তিষ্কে রাজত্ব করলো নিজ অতীতের স্মৃতি। ভয়েরা, কষ্টেরা কেঁপে কেঁপে উঠল ইরাম। সাইবান তার বদ্ধ ২ চোখের পাতায় চুমু খেয়ে ঠোঁটের কাছে এসে থেমেছে। ছেলেটার তপ্ত নিঃশ্বাস ছুঁয়ে যাচ্ছে ইরামকে। দাঁত নিজের নিজের ঠোঁটটি কামড়ে ধরে চেপে রেখেছে। এটা উচিত হবে কিনা? নিজের নিয়ন্ত্রণে বহুবার চেষ্টা করেও শেষমেশ সর্বপর হলো না। সাইবার যে মুহূর্তে তার ঠোঁটের কাছে এগিয়ে গেল, ঠিক অমনি সময়ে তার ঠোঁট গলে অস্ফুট স্বরে আওয়াজ বেরিয়ে এলো, না। জমে গেল সাইবান। চোখ পিটপিট করল। অদ্ভুত একটা ঘোরের মধ্য থেকে বেরিয়ে যেন এসেছে সে মাত্রই। সামান্য একটু দূরে সরে ইরামের মুখটা দেখল। তার হাতের আঁচলে রীতিমতো কাঁপছে রমণী। সাইবা যায় না তার বুকের ভেতর কেন ভাঙচুর হলো। মৃদু গলায় শুধালো, নো। ঝট করে চোখ মেলে তাকালো ইরাম। তার চোখের মাঝে বিন্দু বিন্দু অশ্রুফোঁটা জমে উঠেছে। সাইবার অবলোক চেয়ে রইল। ইরাম মেয়ের তরফ থেকে আর কোনো উত্তর এলো না, বাধা এলো না। দীর্ঘ একটি প্রশ্বাস টেনে বুকে অক্সিজেন ভর্তি করে নিল সাইবান। নিজের উত্তপ্ত শরীরকে ঠান্ডা করার প্রচেষ্টায় নেমেছে যেন সে। তার বৃদ্ধাঙ্গুল অতি যত্ন নিয়ে ইরামের চোখের কোণ মুছে ফেলল। তারপরে ঝুঁকে এলো। স্ত্রীর কপালের সর্বশেষ একটি আলতো চুমু এঁকে ফিসফিস করে বলল, ওকে। তৎক্ষণাৎ দূরে সরে দাঁড়ালো সাইবান। ইরাম বুঝে এতক্ষণে নিজের বুকের ভেতর আটকে রাখা শ্বাসটা ফেলে দিল। আবার নয়নে দেখা গেল সাইবানকে। তার স্বামী উল্টো ঘুরে দাঁড়িয়ে ভেতরে চলে গেল। অথচ ইরাম তখন ঠায় দাঁড়িয়ে রইল, কেবল চেয়ে রইল তার পথপানে। জিমনেশিয়ামে এই সময়টাতে মানুষ কম থাকে। সাইবান ট্রেনারের দেয়া হার্টসগুলো শেষ করে এখন ড্রেমলিয়ানের সামনে এসে দাঁড়িয়েছে। গত ১০ মিনিট যাবৎ একটানা দৌড়ে যাচ্ছে সে। কানে হেডফোন গোঁজা। তাতে বাজছে তার নিজের রিমিক্সিং করা নতুন একটা ট্যাক্স, যেটা ২ দিন বাদে আসন্ন শোতে ব্যবহার করতে হবে। ঘেমে গিয়েছে সে সম্পূর্ণ, যেন গোসল করেছে। তার টি-শার্টটা খুলে আবারও দৌড়াতে লাগলো উদাম শরীরে। এটা শুধুমাত্র মেন্স জিম, তাই বিশেষ কোনো ঝামেলার বালাই নেই। আলোর সংস্পর্শে আসতেই তার ত্বক জুড়ে সাজা সকল ঘামের ফোঁটাগুলো কেমন চিকচিক করে উঠল সর্বত্র। মাংসপেশি দৌড়ানোর সঙ্গে সঙ্গে বিকশিত আর সংকুচিত হতে হতে লাগলো। আয়নার প্রতিফলনে নিজেকে দেখে সন্তুষ্ট ভঙ্গিতে হাসল সাইবান। এমনি এমনি পরিশ্রম করা হচ্ছে না তবে। পাশে রাখা ফোনে একটা কল আসতেই দৌড়ে থামিয়ে হাঁটতে হাঁটতে ফোনটার কাছে গেল। কানে তুলে নিল। অনুরাগের কল। হ্যাঁ বল। ভারী নিঃশ্বাস ফেলতে ফেলতে বলল সাইবান। অনুরাগ বিস্মিত হলো। আবির, মিনহাজ, ওরা এসেছে। দেখা করতে বলছিল। এক মুহূর্তের জন্য থমকে গেল সাইবান। তার চেহারায় একটা আধার ভর করলো যেন। পরক্ষণে আবার সেই দূর থেকে হাঁটা জারি করলো। আচ্ছা, কোথায়? স্কুলের পেছনে বটগাছের নিচে। ১ ঘন্টা বাদে। ঠিক আছে, আমি আসছি।
ইউ শিওর? দেখা যাচ্ছে। রাখি। ফোনটা কেটে দিল সাইফান। ট্রেডমিল বন্ধ করার প্রায় মিনিট খানেকে রেলিং ধরে মাথা নুয়ে দাঁড়িয়ে রইল। তারপর তোয়ালে তুলে জিমের বাথরুমে চলে গেল। সেখান থেকেই ফ্রেশ হয়ে নতুন একটা পোশাক পরে তারপরে বাইরে চলে আসা হলো তার। স্কুলের দিকটায় যাওয়া হয় না তার বহুদিন। বোধহয় গত বছর শেষ গিয়েছিল। তাও কিছু মিনিটের জন্য। হেঁটে বেরিয়ে গেছে। এদেশের প্রতিটি প্রাপ্তবয়স্ক ছেলেমেয়ের মনেই নিজেদের ছোটবেলার স্কুলে একটা আলাদা জায়গা দখল করে রাখে। সাইবানেরও সেই ক্ষেত্রে ব্যতিক্রম নয়। তবু স্কুলের স্মৃতিগুলো মিশ্র। এখানে কলেজ শেষ করেছে। তারপর বিশ্ববিদ্যালয়ে ভর্তি। আবির মিনহাজ দুজনই তার একে অপরের ছোটবেলার বন্ধু। সে ক্লাস 3 থেকে বন্ধুত্ব। তারা সাইবান এবং অনুরাগ ছিল পুরো স্কুল থেকে কলেজ অবধি দাপিয়ে বেড়ানো সবথেকে জনপ্রিয় বন্ধুদের গ্রুপ। যেমন তুখুর মেধা, তেমনি সংগ্রহত নাচ, গাছ, বিবর্তন সহ সবকিছুই। যে স্যারেরা ক্লাসে বসে হাসাহাসি করার বারণ কান ধরে দাঁড় করিয়ে রাখতো, তারাই আবার আড়ালে প্রশংসা করে বেড়াতো তাদের। অমুক ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, তমুক বুয়েটে চান্স পাবে, ইত্যাদি ইত্যাদি। সাইবানের ক্ষেত্রে এমন ধারণা প্রচলিত ছিল। তার মা ডাক্তার, চোখ বুজে সাইবান ঢাকা মেডিকেলে চান্স পাবে, এটা সবাই বলতো। আর কেউ না হোক সাইবান টিকবেই টিকবে। অথচ সাইবান টিকলো না। ডাক্তার হতে পারল না সে। মাথা ঝাঁকালো সাইবান, আশেপাশে তাকিয়ে দেখলো কখন যেন স্কুলের কাছে পৌঁছে গেছে সে। বটগাছটা নজরে আসছে। দেয়াল ঘুরে যেতেই শান বাঁধানো গাছের দিকে তার চোখ আটকালো। ছোটবেলার অবিচ্ছেদ্য প্রাণগুলো দেখতে পেল কেমন যেন লাগলো বুকের মাঝটায়। এদিকে এগিয়ে গেল সে। অনুরাগ চলে এসেছে। নিজের বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে কথা বলছে হাসি মুখে। আবির হাঁটুর উপর হাঁটু তুলে ঝাঁকাচ্ছে, বাদাম ভাজা খাচ্ছে। মিনহাজ তার পাশেই বসে আছে। দুটো ছেলের বেশভূষ অসাধারণ পরিবর্তনতা লক্ষ্য করা যায়। যেই ছন্নছাড়া কিশোর ছিল তারা, এখন আর তারা তা নেই। আবির ফর্মাল শার্ট প্যান্ট পরে আছে, বেল্ট দিয়ে সুন্দরভাবে ইন করা। পেছনে রাখা ব্যাগ থেকে সাদা অ্যাপ্রনের একটা অংশ বেরিয়ে এসেছে, যেন কটূক্তি করছে সাইবানকে। যে স্বপ্নটা সে ছুঁতে চেয়েছিল কিন্তু পারেনি, সেই স্বপ্নটার জীবনটা যাপন করছে তাদের একমাত্র বন্ধু আবির। সারা দেশে মেডিকেলে ৩য় হয়েছে সে। এখন ঢাকা মেডিকেলে তার ঠিকানা। অপরদিকে মিনহাজ একজন সেলিফ ইঞ্জিনিয়ার। বুয়েট থেকে বেরিয়েছে, বিসিএস দিচ্ছে। সরকারি চাকরি নিশ্চয়ই প্রাপ্য তার। জীবনের সকল স্টেলে সে উন্নত, এমনকি অনুরাগও। সাইবার এগিয়ে আসতেই আবির ঘুরে তাকালো। এই ব্রো, লং টাইম নো নিউজ। মৃদু হেসে দুই বন্ধুকে আলিঙ্গন করলো সাইবান। তারপর বটগাছের নিচে পা ঝুলিয়ে বসে পড়ল। উত্তেজিত কণ্ঠে মিনহাজ বলে উঠল, তুই নাকি বিয়ে করেছিস? ও, নিউজ ট্রায়ালেট ফার্স্ট। খিলখিল করে হাসলো সাইবান। আবির হাস্যরতায় মেতে উঠল। কণ্ঠে খাদ নামিয়ে বলল, খবর শুনে আই এম তো অবাক। আমাকে কে বলেছে জানিস? সূচনা। সূচনা নাকি আবার জেনেছে রাশমিনের কাছ থেকে। পুরো ব্যাচের সবাই জেনে গিয়েছে। বাবারে বাবা, এত বড় বড় পোস্টের মানুষজন আমার খবর রাখে? বেশ তো, একেবারে সেলিব্রিটি ফিল পাচ্ছি। মজা করিস না। আমি বিশ্বাস করতে চাইনি বিয়ে যেই করুক সবার আগে যে তুই হবি, এটা আমার ধারণার বাইরে ছিল। অনুরাগ পাশের একটা দোকান থেকে সকলের জন্য কোন আইসক্রিম কিনে এনেছে। সেগুলো হাতে হাতে দিয়ে সে বসলো বাইকের উপর। আবারও মন্তব্য করলো, মনে হচ্ছে সাইবানের বিয়ে করে ভালোই করেছে। অন্তত এই উছিলায় তোদের মুখদর্শন তো পাওয়া গেল। হাসলো সকলে। আইসক্রিমে মনোযোগ দিল। মিনহাজ মুখ ঘুরিয়ে একবার আপাতমস্তক দেখল সাইবানকে। একটা কঙ্কাল আকাশিত শার্ট, নিচে রিপন জিন্স, হাল ফ্যাশনের সিলভার ব্রেসলেট, ব্রুতে চিকচিক করছে পিয়ার্সিং। ক্লাসের ব্যাকবেঞ্চারদের মতো লাগছে পুরো, অথচ সাইবান ছিল ক্লাসের ফার্স্ট বয়, ফার্স্ট বেঞ্চার। সবার মাঝে ভীষণ বেমান লাগছে তাকে। মিনাজ মন্তব্য না করে আর থাকতে পারল না। এখনো ডিজে মিজেগিরি করে বেড়াস নাকি? অবস্থা দেখেছিস নিজের? বিয়েও করে নিয়েছিস। সিরিয়াস হবি আর কবে? সাইবান উত্তর করলো না। নীরবে হেসে আইসক্রিম মুখে ঢুকিয়ে রাখলো। আবির পাশ থেকে তার উরুর ওপর হাত রেখে চাপড় দিয়ে বলল, বলি একটা চাকরি বাকরি তো চেষ্টা করতে পারিস। প্রাইভেট থেকে পড়েছিস তো, কিছু তো কর।
আঙ্কেল আন্টির টাকার অভাব? মাস্টার্স কর, বিদেশে যা, চাকরির অভাব হবে না, লাইফ সেটেল। কাকে আর কি জ্ঞান দিচ্ছিস? ওর উড়নচণ্ডী লাইফ ভালো লাগছে, ভালো থাকতে দে। মিনহাজ বলতে অনুরাগ আর চুপ থাকতে পারল না। তোর এবার থামতে পারিস? এতদিন বাদে দেখা হয়েছে, কোথায় একে অপরের খবর জানবি তা না, একজনকে নিয়ে আলোচনা শুরু করে দিয়েছিস। যাকগে, সাইবান তো হয়ে গেল। তোর সানায়ও শীঘ্র বাঁচাতে শুনতে চাই আমরা। আবির মুচকি হাসলো সে। হ্যাঁ রে, অকদ হয়েছে পারিবারিকভাবে। আমার মেডিকেলের কলেজেই ফাইনাল ব্যাচমেন্ট। ওয়াও, অকথ হয়ে গিয়েছে আর ডাকলি না? আবির কাঁধ তুলল। কাউকেই ডাকিনি। মিনহাজ গিয়েছিল শুধু অনুষ্ঠানে এ কবর পড়ে। তখন সবাইকে দাওয়াত করব কেমন? তুই আর সাইবান গিয়েও বা কি করতিস তখন? ডিজে পার্টি তো হচ্ছিল না। আমার ফ্যামিলি ভাই রেস্টুরেন্টিক আর ধার্মিক। সরি। অনুরাগের মুখটা চুপসে গেল। সে আর চোখে দেখলো সাইবানকে আইসক্রিম শেষ করে শান্ত হয়ে বসে আছে। ওই ব্যক্তি বোঝা যাচ্ছে না। তোর কথা বল। তোর বউ শুনলাম সিনিয়র, অনেক বেশি। কেন ভাই, মেয়ের অভাব পড়েছিল নাকি? তিতলি না ফিতলি বলে একটা মেয়ে না ছিল কলেজ গ্যাংয়ে? ওটার কি হয়েছে? ওটাকে ধরতে পারিসনি? মিনহাজের কথায় স্পষ্ট টিটকারি প্রকাশ পেল। আবির হেসে সায় জানালো। ঠিকই, তোকে অন্তত এমন পজিশনে মানায় না। নিজের মতো কাউকে পেলি না, নাকি কেউ মেয়ে দেয়নি? শেষমেশ বিয়ে করলি তো করলি একটা গোল্ড ডিগারকে। এতক্ষণ যাবৎ শান্ত থাকলো, এবার আর থাকলো না সাইবান। তির্যক হেসে ঘুরে তাকালো আবিরের দিকে। গোল্ডের ভরি কত জানিস? তাও তো আমার বউ আমাকে ঠিক করেছে। তোর কাছে তো ঠিক করার মতো কিছু নেই। অপমানে আবিরের মুখটা টকটকে লাল হয়ে উঠল মুহূর্তেই। সাইবান বেপরোয়া, তার কোনো ভ্রুক্ষেপ নেই। লাইফ এসে উঠে দাঁড়ালো, নিজের প্যান্ট ঝাড়তে লাগলো। আবির সইতে না পেরে বলে বসলো, আমার বউকে আমি কত ভরি স্বর্ণ দিয়েছি, তা দিয়েছি, সেটা দিয়ে তোকে হিসাব করতে হবে না। তুই তো জন্মগত বড়লোক। তুই আমাদের মতন মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করিসনি। আমরা আমাদের ফ্যামিলির প্রথম এস্টাবলিশ চাইল্ড, বুঝেছিস? আমাদের বাপ মা আমাদের গড়ে দেয়নি। মাইন্ড ইট। তোর আব্বু আমাকে ডিজেগিরি শিখিয়ে যায়নি শালা। ডাক্তার ডাক্তারের মতো থাকবি, হ্যান্ডস নিয়ে চলবি। অন্যের লাইফ নিয়ে আলোচনা কেন করবি? হুম? কেন? শটান হাত বাড়িয়ে আবিরের কলা টেনে ধরল সাইবান। সকলে আটকে উঠল। তীক্ষ্ণ চোখে এককালের বন্ধুকে দেখে মৃদু গর্জন তুলল সে। বলল, যতক্ষণ আমার মধ্যে ছিলি আমি চুপ ছিলাম। আমার বউ ধরে টান দিলে শালা আমি তো 14 গোষ্ঠী ধরে টান দিব। তোদের মতো ডাক্তার ইঞ্জিনিয়ার হয়তো হতে পারিনি, তাই আমি বেশম টিচে। কিন্তু মনে রাখিস ডাক্তার সাহেব, তোর কলিজা যদি হাতি হয় তবে আমি ডিজের কলিজা নীলতিমি। আমার নীলতিমির হাত দিতে চাইলে তোকে তোর অপারেশন টেবিলের উপরেই ফেলে সাইজ করব। একটু হাত কাঁপবে না আমার। ঝটকা দিয়ে আবিরকে দূরে সরিয়ে দিল সাইবান। বেচারা হঠাৎ আমার আকস্মিক আক্রমণে ভড়কে গেল। ছট করে মিনহাজের দিকে ফিরল সে। আর তুই, মিস্টার সিভিল ইঞ্জিনিয়ার ওরফে সরকারি চাকরিজীবী, তোর গার্লফ্রেন্ড কি যেন? ও, সূচনা, রাইট? একশোটে আছে শুনলাম। বলছিলাম যে গত বছর দেশে এসে আমার ডিজে পার্টিতে গিয়েছিল। বলেনি তোকে? বলেনি তাই না? খুব সুন্দর একটা 7 হাত কমন লেটার্সও দিয়েছে। চকলেট, টেডি, বিদেশ থেকে ইমপ্রেস পারফিউম। তোকে দিয়েছে? বাসায় গিয়ে চেক করে দেখিস তো। সাইবান। কিন্তু সাইবান আর দাঁড়ালো না, হনহন করে হেঁটে গেল সে। এক লাফে চড়ে বসলো অনুরাগের বাইকের পেছনে। অনুরাগের ইশারায় বুঝিয়ে নিল সবটা। বাইকে উঠে হেলমেট মাথায় দিয়ে ইঞ্জিন চালু করলো। আমি শান্ত ভঙ্গিতে উঠে দাঁড়িয়ে তাদের দিকে তাকালো। গম্ভীর গলায় বলল, তোরা নিশ্চয়ই বুঝতে পারছিস যে তোদের সাথে আমাদের বন্ধুত্ব শেষ। অনুরাগ শুধু তাচ্ছিল্য হাসি হাসলো, মুখ সরিয়ে নিল। এদের সাথে কথা বলতে রুচিতে পারছে তার। অপরদিকে সাইবান মাথা কাত করে অতি শীতল ভঙ্গিতে তাকালো। সেই 9-10 বছরের দীর্ঘ বন্ধুত্ব ভাসা তার চোখের পাতায়। ছোট ছিল, ভালো ছিল, অথচ বড়বেলায় সব কেমন বদলে গেল। কেয়ারফুল ওয়াইজ ইউ সে ব্রো। আরেকবার আমার ঘরের রানীকে তুলে কথা বললে দেখ, তোর জান শেষ করে দেব। সেখানে বন্ধুত্ব তো কোন ছাড়। বাইক এগুলো অনুরাগ। কেউ আর পেছনে তাকালো না অবধি। সোজা বাইক ছুটে চললো রাস্তার দিকে। সামিয়া তাড়াহুড়ো করে তৈরি হচ্ছেন। হাসপাতাল থেকে কল এসেছে, যদিও মাত্র 8 ঘন্টা লাগে ফিরেছিল সে।
এক্ষুনি আবার বের হতে হবে। মানুষের জীবনের দায়িত্ব বলে কথা, এই দায়িত্ব অনেক ভার। আয়নার সামনে দাঁড়িয়ে অ্যাপ্রন গায়ে জড়িয়ে নিচ্ছে, ঠিক এমন সময় পেছন থেকে তাকে আলিঙ্গন করে মাথা রাখলো কেউ। জমে গেল তিনি। আয়নার প্রতিবিম্বে দেখলো সাইবানকে, তার ঘাড়ে মুখ গুজে রেখেছে। কি হয়েছে? জবাব এলো না। সাইবান তাকে আরো শক্তভাবে জড়িয়ে ধরলো শুধু। সামিয়া নাক মুখ কুঁচকে ফেললো, একটা গন্ধ টের পেল। তুই আবার স্মোক করেছিস? কতবার নিষেধ করেছি। তুই না কিছু মাস আগেও ছেড়ে দেওয়ার ট্রাস্ট করেছিলি, আবার ধরেছিস কবে? উফ, জাস্ট লেট মি হাগ ইউ ইয়ার। ছাড়, হাসপাতালে যেতে হবে। ফোন এসেছে, রোগীর অবস্থা আশঙ্কাজনক। সাইবান তৎক্ষণাৎ মাকে ছেড়ে দিল, দূরে সরে গেল। ফাইন, গো টু ইউর হসপিটাল। এটুকু বললেই থাপ্পড় ফা ফেলে রুম থেকে বেরিয়ে গেল সে। সামিয়া অবাক হয়ে তাকিয়ে রইল। তিনি নিশ্চয়ই সাইবানের কিছু একটা হয়েছে, তবে এখন ঠিক দেওয়ার মতো তার কাছে সময় নেই। রোগীর জীবন আগে, তাই তিনি ছুটলেন গাড়ির দিকে। মায়ের রুম থেকে বেরিয়ে সাইবান সোজা বেডরুমে চলে গেল। ভেতরে ঢুকে দৃশ্যটা চোখে পড়লো। বিছানায় বসে আছে ইরা, তার কোলের উপর ঘুমন্ত ইজান। ছেলেকে কোলে তোলাতে তোলাতে এক হাতে ঝুঁকে ল্যাপটপে কি যেন একটা অত্যন্ত মনোযোগ দিয়ে দেখছে। সাইবান দৃশ্যটার দিকে বেশ অনেকক্ষণ সময় নিয়ে একদৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর এগিয়ে গিয়ে বিছানায় উঠে পড়ল। ইরাম তাকে দেখে কিছুটা অবাক হলো। জলদি ফিরে এলে যে? বলে গিয়েছিল রাত হবে আসতে। উত্তর করল না সাইবান, বরং অদ্ভুত একটা কাজ করল। ইরামের কোল থেকে ইজানকে কোলে তুলে নিল। তার ঘুমন্ত শরীরটা তুলোর মতো আস্তে করে বিছানা থেকে বালিশের উপর রাখলো। তারপর দ্বিতীয় চিন্তা ছাড়াই চিৎ করে স্ত্রীর খালি করা কোলে মাথা রেখে শুয়ে পড়ল সে। হতভম্ব হয়ে গেল ইরাম। ফ্যালফ্যাল করে চেয়ে রইল সে। এই আলাদিন, কি হয়েছে? আমি পোটলার উপর জেলাস। বলেই ইরামের উদরে মুখ গুজে দিল সে। পড়ে থাকলো সাইবান। রমণীর কয়েক লহমা বুঝতে পারল না কিছুই। একবার বালিশের ওপর ঘুমন্ত ইজান, আর একবার কোলে মাথা রেখে শুয়ে থাকা স্বামীকে দেখল সে। একটি নিঃশ্বাস ফেলল সে শেষমেশ। হাত বাড়িয়ে সাইবানের মাথায় হাত রাখলো। তাকে দূরে সরিয়ে দিল না। ইরামের আঙুলগুলো সাইবানের খোলামেলা চুলের ভেতর বিলি কেটে চলল, হেড ম্যাসাজের মতো। ইরাম অনুভব করলো দুই বাহু জড়িয়ে ইরামকে এক প্রকার আঁকড়ে ধরে রেখেছে সাইবান। সব ঠিক হয়ে যাবে, আমি আছি। ঝুঁকে নরম গলায় বলল ইরাম। তার হাত সাইবানের মাথায়। বাহুতে আরামের স্পর্শ বুলিয়ে যাচ্ছে। প্রাণ ভরে প্রশ্বাস নিল সাইবান। আরাম বোধে গুঙিয়ে বলল, নো ওয়ে ক্যান শুড বি লাইফ ইউ ডু, মাই প্রেশিয়াস। অনুরাগের বাসায় এসে প্লে স্টোরে গেম খেলছে সাইবান। সময়টা সন্ধ্যার পর। এই সময় অনুরাগ অফিস থেকে ফেরে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এখন একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পদে আছে সে। অনুরাগের মা কিছুক্ষণ আগে সাইবানের জন্য বাটি ভর্তি নারকেল নাড়ু আর শরবত দিয়েছেন। এত বলে গিয়েছেন আজ তার হাতের মাটন বিরিয়ানি না খেলে বাসায় যেতে দেবে না। এই ঘরে সাইবানের পরিবারের সদস্যের মতনই থাকে, তেমনি তার ঘরের অনুরাগ। সাইবান যতক্ষণ গেমে 7 নম্বর লেভেলটা টপকেছে, তখন তোয়ালের মাথা মুছতে মুছতে রুমে এলো অনুরাগ। গোসল করে এসেছে, খালি শরীর তার, শুধু একটা ট্রাউজার পরনে। কাঁধের তোয়ালে ছড়িয়ে সে বন্ধুর পাশে বসে দুটো নাড়ু তুলে একসাথে মুখে পুরে নিল। অপরের হাতে জয়স্টিক তুলে গেম খেলতে লাগলো। তোর গা থেকে লাক্স সাবানের গন্ধ আসছে। সাইবান বাঁকা হেসে মন্তব্য করল। স্ক্রিনের দিকে তাকিয়ে অনুরাগ বলল, তো লাক্স ব্যবহার করেছি তাই? মেয়েদের সাবান ব্যবহার করেছিস এখনো, মানে স্বভাবটা আর যাবে না। সাবানেরও আবার মেয়ে ছেলে? তাছাড়া তুই আমাকে এটা বল, তুই কিভাবে জানলি লাক্স সাবানের গন্ধ কিরকম? তীর্যক হাসলো সাইবান, চোখ টিপতে জানালো, আই হ্যাভ মাই ওয়ে। না পারতে হেসে ফেলল অনুরাগ। স্ক্রিন থেকে দৃষ্টি সরিয়ে সাইবানকে দেখলো। পা ঝুলিয়ে ঝুলিয়ে নাড়ু খাচ্ছে আর মনোযোগ দিয়ে গেম খেলছে। হঠাৎ করে খেলতে তার মুখভঙ্গি একদম বাচ্চাদের মতো দেখায়। গায়ে গড়তে হয়েছে বড়, কিন্তু ছেলেটা এখনো বাচ্চা। আজও তাই মনে হচ্ছে অনুরাগের কাছে। সে হঠাৎ করে মোলায়েম গলায় বলল, তোকে ইদানিং খুশি খুশি দেখায়। আমি তো সবসময় খুশি থাকি, ইদানিং কেন বলছিস? আই মিন্ট জেনুইন হ্যাপেন্স। জয়েস লিস্টের ওপরে সাইবানের আঙুল জমে গেল। গেমের ভেতর গুরুত্বপূর্ণ পর্যায়ে চললেও সেজন্য ভুলে গিয়েছি কিভাবে খেলতে হয়। অনুরাগ সোফা হেলান দিয়ে বসে ব্যক্ত করল,
টু বি অনেস্ট আমি মনে করেছিলাম এই বিয়েটা তুই মানতে পারবি না, মানে চলতে পারবি না। কিন্তু আজকাল তোকে দেখে মনে হয় তুই ভালোই হ্যান্ডেল করছিস। ইউ আর হ্যাপি অ্যান্ড প্রোটেক্টিভ অফ ইউর ওয়াইফ। হাত থেকে জয়স্টিক রেখে সাইবান উঠে দাঁড়ালো। গেম ওভার হয়ে গিয়েছে। অনুরাগের দিকে সরাসরি ফিরে তাকালো সে। আবার মনে শুধালো, সেদিন আবিদের সাথে যা হলো তার জন্য বলছিস? বলতে পারিস। তবে আমি ওভারঅল সবকিছুই দেখেছি। দেখেই বলছি। ইরাম বৌদিকে তুই যথেষ্ট সম্মান করিস। এক্স্যাক্টলি, সম্মান? হঠাৎ করে অনুরাগের দিকে তাকিয়ে পড়ল সাইবান। জ্বলজ্বল করে উঠল ঠোঁট, অদ্ভুতভাবে হাসি মিলল। ইট ডাজ নট ম্যাটার হাউ ইউ ফিল। ইটস নেভার ম্যাটার্ড। ইরাম আপু আমার খালার মেয়ে। ছোট থেকে ওনাকে দেখেই বড় হয়েছি। যদিও বা মাঝখানে সে যাক, আমি একটু জানি উনি জীবনে অনেক কষ্ট করেছেন। বিয়ের পর কি হয়েছে সেটা জানি না, কিন্তু ২ টা কুলাঙ্গার ভাইকে কিভাবে মানুষ করেছে সেটা দেখেছি। I simply cannot make her suffer more. That's all. That's all? No feeling? অনুরাগ তীক্ষ্ণ নজরে ফেলল যেন তাকে। সাইবান চেহারার একটা আচ্ছা মেলে দিল। ফিলিংস? আর ইউ কিডিং মি? একেবারে হুট করে বেখাপ্পা হেসে উঠল সাইবান। সোফায় সরে এলিয়ে দিয়ে হেসতে হেসতে বলল, কেমন অনুরাগ, গ্রো আপ। তোর মনে হয় আমি এসব ফিলিংস-টিলিংসের ধার ধারি? অনুভূতি শুধু দুর্বলতার অহংকার। ইরাম আপুকে আমি আগে সম্মান করতাম, এখন যেহেতু উনি আমার স্ত্রী তাই একটু আগে রাখি আর কি। এই যা, আগলে রাখাই, আর কিছু না। একটু একটু সাইবান চোখ রীতিমতো কপালে তুলে ফেলল অনুরাগ। সাইবান তাতে কোনো রকম কোনো হুটকার দেখালো না, রেগে গেল উল্টে। তো তোর বউ হলে তুই কি করতি? ফেলে দিতি? তোর সামনে তোর বউকে কেউ আজে বাজে কথা বলতো, তুই প্রতিবাদ করতি না? প্রতিবাদটা যখন এত জোরালো হয় যে ৬ বছর ধরে টানা সহ্য করা বন্ধুত্বে কি এক ঝটকায় উগরে ফেলা যায়, তখন একটু সন্দেহ তো হবেই, বল? শাট আপ। লাফিয়ে সোফা থেকে উঠে পড়ল সাইবান। সত্যিই রেগে গিয়েছে সে। চেয়ারে বসে যাচ্ছে, কিন্তু অনুরাগ শান্তভাবে চেয়ারে বসে রইল। সাইবান হাত মুঠো করলো, ঝাঁঝালো কণ্ঠে বলল, আমি কি করছি না করছি আর ভবিষ্যতে কি করব না করব কিছু যায় আসে না। দিন শেষে উনি অন্যের স্ত্রী ছিলেন আর ওনার একটা পরপুরুষের বাচ্চা আছে। এই সত্যিটা কোনোদিনও বদলাবে না। অনুরাগ বাকরুদ্ধ হয়ে পড়ল। প্রসারিত নয়নে দেখে গেল বন্ধুকে, যাকে পুরোদস্তুরে ভিন্ন একজন মানুষ বলে মনে হচ্ছে তার। সাইবার আর দাঁড়ালো না, হনহন করে হেঁটে গেল রুমের বাইরে। যাওয়ার আগে পিছ ঘুরে বলল, আন্টিকে জানিয়ে দিস আমি আরেকদিন এসে ওনার হাতের মটন বিরিয়ানি খাবো। এটুকুই। চলে গেল সাইবান। অনুরাগ ঠায় বসে বন্ধু চলার পথের দিকে তাকিয়ে রইল। শেষমেশ একটা কেবল দীর্ঘশ্বাস বেরোলো তার বুক চিরে। নিজের কপালে হাত ঘষে বিড়বিড় করে বলল, সাথে কি তোকে বাচ্চা বলি? এখনো অবুঝই রয়ে গেলি তুই, স্টাবন বয়। অপরদিকে অনুরাগের বাসা থেকে বেরিয়ে নিজের হুইল সুজোড়া পায়ে গলিয়ে রাস্তার ধারে সাইড করে এগোতে লাগলো সাইবান। অতিরিক্ত দ্রুত যাচ্ছে আজ। বাতাস কেটে বেরিয়ে যাচ্ছে তার চোখ মুখের চারপাশ দিয়ে। অতিরিক্ত আক্রোশ। ফুটবল তার পদক্ষেপে বনবন করে ঘুরছে জুতোয়। লম্বা একটা পথ পাড়ি দিয়ে সটান রাস্তার ধারে এগিয়ে গেল সে। একটা গাছের গুঁড়ি আঁকড়ে ধরল। নিজেকে আটকালো সাইবান। ভারী নিঃশ্বাস ফেলে ঠাস করে কপাল ঠেকালো গাছের খসখসে গুঁড়ির ওপর। চোখ বুজে ফেললো। অস্ফুট স্বরে আওড়ালো, শিট। কিচেন কাউচারের জিনিসপত্র সাজিয়ে রেখেছে সুগন্ধা। একটা বড় থালায় পুর তৈরি করছে। অন্য পাশে ময়দায় তৈরি ছোট রুটি। সেগুলোর ভেতর পুর ভরে ভাজছে সে। বানাচ্ছে মেয়েটি। একসাথে অনেকগুলো করে বানিয়ে ফ্রিজে রেখে দেবে, ফ্লোরে স্ক্যান হিসেবে। বিশেষ করে কাজ করে থাকে সে। ইরান দাঁড়িয়ে দাঁড়িয়ে কেবল সাহায্য করে। একপাশে ছোট স্ক্রিনে ঘুমাচ্ছে ইজান। ক্ষণে ক্ষণে ছেলেকে দেখে মুচকি হাসি দিচ্ছে সে। হাতের ময়দার রুটি পুর ভরে সুন্দর করে ভাজে নিচ্ছে সে মোমোগুলো। সুগন্ধা, তোমার কলেজের পাশের একটা ইনস্টিটিউট আছে না, কম্পিউটার শেখায় যে? হ্যাঁ আছে তো, আপনি যাবেন? মাথা দোলালো ইরাম। হ্যাঁ, এরপর যেদিন কলেজ যাবে আমাকে নিয়ে যেও। কম্পিউটারের কাজ শিখবেন ভালো ভালো। প্রশংসা করে সুগন্ধা আরো খানিকটা পুর তৈরি করে নিয়ে এসে রাখলো কাউচে ঠান্ডা হতে। অভিজ্ঞ হাতে মাখতে মাখতে বলল, তোর একটা সত্যি কথা বলি আপা, কিছু মনে করেন না। ইরাম ব্রু তুলল। তুমি আবার কবে থেকে এত বিবেচনা করা শুরু করলে? আরে মেয়ে বলো, এত ভাবলে হবে না।
কম্পিউটার শিক্ষা আপনি কি করবেন? চাকরি করার আছে কি? দরকার কি? ইরাম থমকে গেল। সুগন্ধা বলে গেল, "না মানে এই বাড়ির অবস্থা তো ভালোই। সত্যি বলতে আমি শুরুতেই ভয় পাইছিলাম। ভাইজান মনে হয় কেলেঙ্কারি করবে আপনার সাথে। কিন্তু মানুষটা রংবাজ হইলেও আপনার অনেক টেক কেয়ার করে, বোঝা যায়। তাহলে দরকার কি? সব যেমন চলতেছে অমনি চলুক।" অস্ফুট একটি হাসি ফুটে উঠল ইরামের ঠোঁটে। ঠিক প্রফুল্লত হাসি নয়, কিন্তু ভিন্ন। কাঁধ জারি রেখে বলল, "আলাদিন আর আমার বিয়ে মাত্র কিছুদিন হয়েছে সুগন্ধা। কিছুদিনে বুঝে গেলে ও আমার কেয়ার করে? করে না?" আহাম্মকের মতো প্রশ্ন করল সুগন্ধা। ইরা মৃদু হেসে বলল, "উম আমি বলছি না ও আমার কেয়ার করে না, বরং করে। তাহলে সমস্যা কোথায়?" মুখ তুলে সুগন্ধার দিকে তাকালো ইরাম। রমণীর চেহারা অভিজ্ঞতার একটা ভাব ফুটে উঠল। দেখল তার সুগন্ধা। নতুন, নতুন সব জিনিস মানুষের ভালো লাগে। নতুন মোবাইল কিনলে দেখবে যত্নের শেষ থাকে না। ছুটে গেলেও হাত পরিষ্কার করে। দিনে ১৪ বার মোবাইলের স্ক্রিন মোছে। ব্যাক কভার ব্যবহার করে, স্ক্রিন প্রোটেক্ট গ্লাস আরো কত কি। তেমন নতুন বউ সব ছেলেদের কাছে ভালোই লাগে। সে বিয়ের যে কারণেই হোক না কেন, যেমনই হোক না কেন, বউ প্রত্যেক ছেলের কাছেই ভালো লাগে। শখের জায়গা তো, তাই। তার যত্ন তো হবেই। বাহ! মোবাইল আর বউ বুঝি একই হলো? এবার খানিক শব্দ করে হাসল ইরাম। বেশ মিষ্টি একটা খিলখিলি হাসির শব্দ। হাতে বানানো মোমোটা রেখে নতুন একটা হাতে নিল সে। "তোমার বয়স কত সুগন্ধা?" "সামনের মাসে ২১ হবে।" "আর আমার ৩২।" সুগন্ধা চোট পিটপিট করল। ইরাম সরাসরি কিছু না বললেও একজন মেয়ে হিসেবে তার বুঝতে বাকি রইল না সে কিসের কথা বলছে। তার মানে জড়বস্তু আর জীবন্ত বউ এক? সুগন্ধার প্রশ্নে ইরাম মাথা ঝাঁকালো। পরিণতি এক। মানুষের মনটাই এমন সুগন্ধা। সময়ের সাথে, সাথে অনুভূতি ফিকে হয়ে আসে। আজ যে তোমাকে বলছে, তোমার জন্য পৃথিবী জ্বালিয়ে পুড়িয়ে দেবে। ঠিক ৫ বছর পর সেই তোমাকে দেখে পাশ কাটিয়ে যাবে অচেনা মানুষের মতন। জগৎটা এমনই। পুরাতন জিনিসের কদর কতজন করে? আপনি একেবারে দার্শনিক লেভেলের কথা বলছেন আপা। আপনার কথা শুইনা এখন আমার পুরুষ মানুষ বিশ্বাস করতে ইচ্ছা করতেছে না। বিশ্বাস কেন করবে না? একটা সম্পর্কের ভিত্তিই বিশ্বাস। যেটা তো করতেই হবে। তবে মনে রেখো, মুখ তুলে সুগন্ধার উপর মনোযোগ দৃষ্টি আকর্ষণ করল ইরাম। পুরুষ তোমাকে ভালোবাসে নতুন জামার মতো। যতদিন নতুন থাকবে প্রতিদিন পড়তে ইচ্ছা হয়। পুরাতন হয়ে গেলে সেই জামা আলমারির এক কোণে পড়ে থাকে কেবল। অতঃপর পা মোছার কাপড়ে পরিণত হয়। তার শেষ গন্তব্য ওই পর্যন্তই। সুগন্ধ মাথা দোলালো। "আমি আপা বিয়াই করব না আর।" মৃদু হাসল ইরাম। দুজন কিচেনে কাজ এবং গল্প করতে করতে খেয়ালই করল না কখন সাইবান বাইরে থেকে ফিরেছে। কিচেনে এসেছিল সে ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিতে, অথচ আর ভেতরে ঢুকলো না। নীরবে পাশ কাটিয়ে পুনরায় বেডরুমের দিকে চলে গেল সে। কিছুক্ষণ পর ইজানকে কোলে নিয়ে বেডরুমে এলো ইরাম। ঢুকতে দেখতে পেল বিছানার ওপর একটা ডাবল ব্যাগ। কোনো প্রকার ভাঁজ করা ছাড়াই বেশ কয়েকটা শার্ট, প্যান্ট এবং গেঞ্জি অবহেলায় ঠেসে ঠেসে বসেছে সাইবান। ইরা এগিয়ে গেল। "কি ব্যাপার? কোথায় যাচ্ছ?" "শো আছে।" ঠান্ডা গলায় জবাব দিল সাইবান। ইরা মিজানকে বিছানায় শুইয়ে একটু ঝুনঝুনি ধরিয়ে খেলতে লাগলো। সাইবানের হাত থেকে ব্যাগটা টেনে নিল। যে কাপড়গুলো দুমড়ে মুচড়ে পড়েছে উল্টো করে সেসব বিছানায় ঢেলে দিল। সুন্দর করে এক একভাবে ভাঁজ করে করে ভেতরে রাখলো। সাইবান ভ্রু কুঁচকে দাঁড়ালো। "শো কোথায়?" "সিলেটে। ৩ দিন আগে ফিরতে পারবো না।" বিছানায় বসে নিজের পকেট থেকে হঠাৎ একটা সিগারেট প্যাকেট বের করল সাইবান। একদম বেপরোয়াভাবেই লাইটার দিয়ে ধরিয়ে ঠোঁটে ছুঁয়ে দিল। ইরাম ঠাস করে চাপড় দিল, সিগারেটটা ফেলে দিল সে। শাসনের সুরে বলল, "খালামণি আমাকে বলেছে চেইন স্মোকার নাকি তুমি। সমস্যা কি? শিক্ষিত ছেলে। তাড়াতাড়ি মরার এত শখ কেন তোমার? এখন কি আপনার জন্য আমার মরা সাধনাটুকু বিসর্জন দিতে হবে?" সাইবানের কথার ধাঁচটা ভালো লাগে না ইরামের। তবে সে অতিরিক্ত কিছু বলে না। বিছানায় খেলতে থাকা ইজান হুট করেই কেসে ওঠে। ইরাম দ্রুত ছেলেকে কোলে তুলে নেয়। "বাবাটা কি হয়েছে হুম?" সিগারেটটা ফ্লোরে পড়তেই এখনো নেভেনি বিধায় ধোঁয়া সৃষ্টি করে। ইরামের নাকে লাগা গন্ধটা। ইজান নিশ্চয়ই তামিটা ধোঁয়া সহ্য করতে পারছে না। দ্রুত উঠে গিয়ে রুমের বারান্দায় দরজাটা খুলে দিল ইরাম। মুক্ত প্রাকৃতিক বাতাস ঢুকতেই ভেতরটা হুড়হুড় করে উঠল। সাইবান দৃশ্যটা খেয়াল করে নিজের পা দিয়ে সিগারেটটা পিষে নিভিয়ে ফেলল। অতঃপর তুলে ময়লার ঝুড়িতে ফেলে দিল।
রুম ফ্রেশনার দিল আশেপাশে। ইরাম ছেলেকে দৌড়াতে দৌড়াতে দৃশ্যটা দেখলো, বিশেষ কোনো মন্তব্য করলো না। সাইবার নিজের ব্যাগটা ঠিকঠাক করে রাখতে রাখতে হঠাৎ একটা টি শার্ট বের করলো, কালো রঙের, তাতে ডোরেমনের কার্টুনের ছোট একটা চিত্র। ইরামকে দেখিয়ে সে হঠাৎ বলল, জাস্ট ফর ইওর রিমান্ড, এটা আমি ক্লাস 10 কিনেছিলাম। এখন অনেক টাইট হয়, তবুও মাঝে মাঝে পরি ঘুমানোর সময়, কারণ এটা আমার ফেভারিট টি শার্ট। এরা মাথা কাত করে তাকালো, বুঝতে পারেনি সাইবার হঠাৎ করে তাকে একটা টি শার্ট কেন দেখাচ্ছে। সাইবার তির্যক হেসে বলল, কিছু পুরুষ আছে যে জামাকে একবার মনে ধরে, সে জামা ছোট হোক, ছেঁড়া হোক, কিংবা হোক পুরাতন, কখনো মায়া কাটাতে পারে না। ইরামের চোখগুলো বড় বড় হয়ে গেল, ঠোঁটজোড়া ফাঁক হলেও সে কিছু উচ্চারণ করতে পারল না। সাইবান তার অপেক্ষাও করলো না, ব্যাগ রেখে রুম থেকে বাইরে বেরিয়ে গেল। তার জিনিসপত্র সব গাড়িতে লোড করে রাখতে হবে, যেন সকালে তাড়াহুড়ো না করতে হয়। গম্ভীর রাত প্রায় 2:30 বেজে এসেছে, অথচ ইরামের চোখে আজ এক বিন্দু ঘুম আসছে না। বারান্দায় দাঁড়িয়ে আছে সে, সনসনে হাওয়ায় তার শরীরটা জাপটে ধরছে। রাতের নিস্তব্ধ জগৎ যেন হাত বাড়িয়ে তাকে ডাকছে আঁধারে হারিয়ে যেতে। ইজান ঘুমে আচ্ছন্ন। সাইবানও 1 ঘন্টা হলো ঘুমিয়েছে। এতদিন কাউচে ঘুমালেও আজ ইরামের এক প্রকার জোর করেই তাকে বিছানায় শুয়েছে। ছেলে আর স্বামীর মাঝখানে অবশ্য বিরাট এক কোলবালিশের দেয়াল আছে। বিছানাটা বেশ বড় হয়, সুবিধা হয়েছে। একটা ছোট বাচ্চা নিয়ে ঘুমালে কোনো সমস্যা হয় না। ইরম রেলিংয়ে হেলান দিল, তার চুলগুলো খোলা, বাতাসে দোল খাচ্ছে। একটা সময় ভয় লাগলো, রাতের বেলায় এমন চুল খুলে বেড়ালে ভূত-পেত্নীর ভয় করে নাকি। অথচ সেই অনুভূতিগুলো আজ হারিয়ে গেছে তার মাঝে। তার মনে হয়েছিল কখনো আর নিজের জন্য বাঁচা হবে না তার, অথচ বিয়েটা তার শক্ত মানসিকতার দেয়ালকে বারবার আঘাত করছে। সাইবান যে আজ কিচেনের কথাগুলো শুনেছে সেটা সে নিশ্চিত। সেই কথার পরিপ্রেক্ষিতেই পরে এই কথাটা বলেছে সে। ইরাম মাথা কাত করে ঝেড়ে ফেলতে চায় সবকিছু, কিন্তু পারছে না। সে তার আলাদিনকে বুঝতে উঠতে পারছে না। যখন মনে হয় বিনোদনগুলো একটু হলেও সত্য, তখনই অরণ্যের মুখটা ভেসে ওঠে তার হৃদয়ে। ইরামের আজও মনে পড়ে তাদের বিয়ের পরের দিন সকালের কথোপকথন। ইরাম বাসরাতে বিছানা ছেড়ে উঠে যাচ্ছিল তৈরি হয়ে নাস্তা বানানোর জন্য, অথচ অরণ্য তার কবজি টেনে পুনরায় নিজের বুকের উপর আছড়ে ফেলে। ইরাম লজ্জা পেয়ে বলেছিল, ছাড়ুন, কি করছেন? ফ্রেশ হবো, নাস্তা বানাবো, অনেক কাজ। তুমি ভাবলেও বা কিভাবে আমি আমার বউকে বিয়ের পরদিন রান্নাঘরে ঢুকাবো? রান্নাঘর তো দূরের কথা, তোমার কোমল পা এই শক্ত মেঝেতে আমি স্পর্শ করতে দেবো না। অরণ্যর কথা ঠিকই ছিল। টানা 7 দিন ইরাম বিছানা, সোফার, কাউচে, কখনো বা দোলনায় শুয়ে বসেই কাটিয়েছে। এমনকি কোথাও যাওয়ার দরকার পড়লে বিনা কারণে অরণ্য তাকে কোলে তুলে নিয়ে যেত। স্বামীর গলা জড়িয়ে ধরে ইরাম খিলখিল করে হাসতো আর ভাবতো, এই সুখ আর কখনো তার কপাল থেকে মুছবে না যেন। অরণ্য মুছতে দেবে না। বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ইরামের। চোখ বুজে ফেলল। সেথায় কয়েক ফোঁটা অশ্রু জমল জোরপূর্বকভাবে। নিজেকে নিরাকার করে ধরল যেন। মাথা ঝাঁকালো। না, আর অতীত ভাবার সময় নেই। জীবন তাকে একটা দ্বিতীয় সুযোগ দিয়েছে, সুযোগটা তাকে কাজে লাগাতেই হবে, যে করেই হোক। একটা শব্দে ইরামের শান্তির সময় ব্যাহত হলো। রুমের ভেতর থেকে গুঞ্জনের মতো একটা আওয়াজ আসছে ফোনের রিংটংয়ে। ইরাম কামিজের ওড়না ঠিকঠাক করে ভেতরে এলো। নাইটস্ট্যান্ডে রাখা সাইবানের ফোন বাজছে, অথচ ছেলেটার খবর নেই। বেঘোরে ঘুমাচ্ছে। ঘুমের ঘোরে কোলবালিশের কাছে এসে ঘেঁষেছে একবারে। এপাশে থাকা ইজানের ছোট্ট ডান হাতটা তার কপালের উপর পড়ে আছে। বাপ ছেলে কখন কিলবিল করে একে অপরের কাছে পৌঁছায় কেউ জানে না। সাইবান হুঁশে থাকলে এক্ষুনি চেঁচিয়ে মেঁচিয়ে হয়তো শুরু করতো একসার করে। ভেবেইরা মনে মনে খানিকটা হেসে তারপর এগোলো। নাইটস্ট্যান্ড থেকে সাইবানের ফোনটা হাতে নিতেই তার ভ্রুগুলো কুঞ্চিত হলো। কলার আইডিতে ভাসছে একটা পরিচিত নাম, তিতলি বেবি। ইরামের বুকে একটা খচখচানি অনুভব হলো। আজকাল ছেলেমেয়েদের এমনিতেই বেব শব্দটা কোনো উদ্দেশ্য ছাড়াই ব্যবহার করে, এটা সে জেনেছে সামিয়ার সাথে বেশ একটা বাংলা নাটক দেখে। জোর করে নিজের মনকে সামলাই ইরাম হাত বাড়িয়ে সাইবানকে ডাকলো। আলাদিন, আলাদিন, তোমার ফোন। প্রথমটায় মোড়ামুড়ি করলেও উঠল না সাইবান। শেষমেশ যখন চোখ খুলল, তখন ঝটকা দিয়ে নিজের কপাল থেকে ইজানের হাতটা সরিয়ে দিল সে। খেকিয়ে উঠল, কিরে ভাই, বাপের কপালে বদয়া দিচ্ছিস? শকুনের দোয়ায় গরু মরে না, তোর আম্মাজান শেখায়নি? ইরম হুট করে নিজের একটা আঙুল সাইবানের ঠোঁট চেপে ধরল। হুস, ঘুমাচ্ছে ও, আস্তে। সাইবান নিজের জায়গায় জমে গেল। ঘুম জড়ানো
চোখে চেয়ে রইল ইরামের দিকে। হলদেটে মৃদু আলোয় রমণীর চেহারা, তার বুকে অদ্ভুত একটা ঝড় তুলছে যেন। ঠোঁটের উপর নরম হাতগুলোর ছোঁয়া তাকে মাতাল করে ফেলেছে। শরীরের সবটুকু শক্তির প্রয়োজন হলো সেই আঙুলগুলোকে একটা গাঢ় চুমু দেয়া থেকে নিজেকে বারণ করতে। সাইবানের ঘোলাটে দৃষ্টি এবং ফোলা ভারী বিব্রত হলো ইরাম। খুব দ্রুত নিজের হাতটা সরিয়ে নিল, এগিয়ে দিল ফোনটা। তোমার ফোন। সাইমন একটা ঢোক গেলে ফোনটা হাতে নিল। কলার আইডি দেখে ১ সেকেন্ডে তার চেহারা বদলে গেল। ফোনটা রিসিভ করে বিছানা ছেড়ে উঠে গেল সে। সোজা বারান্দায় চলে গেল। ইরাম সেদিকে চেয়ে রইল কেবল, অতঃপর বিছানায় বসে ইজানকে ঠিকঠাক করে শুইয়ে রাখল। ক্ষণে ক্ষণে চোখ না চাইতেও চলে গেল বারান্দার দিকে। ২ মিনিট বাদে ফিরে এলো সাইবান। রীতিমতো রুদ্রমূর্তি হয়ে আছে সে। ইরামকে কোনো জবাব না দিয়ে ক্লোজেট থেকে জ্যাকেট বের করে গায়ে জড়ালো। চুলে আঙুল চালিয়ে ঠিকঠাক হতে লাগলো। ল্যাডলেট, চাবি, ঘড়ি সবকিছু নিয়ে নিল। ঘড়ির দিকে তাকালো ইরাম। প্রায় ৩টা বাজে। এত রাতে কোথায় যাচ্ছেন? কাজ আছে, কখন ফিরবো জানি না। এটুকুই। বেশি ব্যাখ্যা ছাড়াই সাইবান ভারী বুটজুটো পায়ে গুলিয়ে নিলে হনহন করে হাঁটা ধরল। গতিতে বাড়তে লাগলো যেন তার হাঁটার ধরন। ইরাম বসে থাকলো বিছানায় হতবিহ্বল ন্যায়। একমাত্র ফোন কলের প্রয়োজন ছিল এত রাতে সাইবানকে ঘরের বাইরে টেনে নিতে। কেবল এই বিষয়টা ছাড়া আর কিছু হাজার চাইতেও সে আর ভাবতে পারল না। শেষ রাতের দিকে মাত্র ২ থেকে ৩ ঘন্টার মতো সময় ইরাম ঘুমাতে পারল। ৮টা থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে আসলো। সুগন্ধা আজ থেকে আপনি ইনকোর্স পরীক্ষা, তাই আজ সকালে উঠে এসেছে সে নাস্তা আর চা সামলাবে বলে। সামিয়া হয়তো উঠে গিয়েছে। তার রুমের বাতি জ্বলছে। হাসপাতালের জন্য তৈরি হচ্ছে খুব সম্ভবত। সারিকা একটু দেরিতে ওঠে। নাস্তাটা একাই করে সে। সকলের জন্য চুলায় চায়ের জন্য দুধ বসিয়ে ইরাম আগে থেকে প্রস্তুতি হয়ে রাখছে। ব্রেড, ফলমূল সবকিছু টেবিলে নিয়ে সাজিয়ে রাখলো। সাইবান এখনো ফেরেনি। বারংবার না চাইতেও সে সদর দরজার দিকে তাকাচ্ছে। চা যখন প্রায় ফুটে এসেছে তখন ঘটল ঘটনা। পায়ের শব্দ শুনল ইরাম। সাইবান ফিরেছে ভেবে সে দ্রুত কিচেন থেকে বেরিয়ে এলো। অথচ মুখোমুখি হলো একদম ভিন্ন আর অপ্রত্যাশিত একটি দৃশ্যে। সুঠাম শরীরের অধিকারী এক ৬ ফুটের দীর্ঘদেহী পুরুষ। থমথমে পাথরের চেহারা, মুখ জুড়ে হালকা খোঁচা খোঁচা সাদা দাড়ি, চুলে রূপালি আস্তরণ, ধূসর স্যুট, পরনে প্যান্ট, বাম হাতে চকচকে সোনালি ঘড়ি, সেই হাতে একটা লাগেজ ধরে রাখা। ভুরুজোড়া সদাকুঞ্চিত, চেহারা দেখতে মনে হবে বিনা কারণে জীবনের উপর তিক্ত তিনি। ইরাম চিনতে পারল। একটু ভুল হলো না তার। পুরুষটির চোখ কোটা বাড়ির উপর ঘুরে রমণীর উপর থামল। ইরাম সঙ্গে সঙ্গে নিজের ওড়নায় মাথা তুলে ঘোমটা দিয়ে এগিয়ে এলেন। আসসালামু আলাইকুম খালু, বলে সে ঝুঁকে পা ধরে সালাম করতে গেল। নতুন বউ হিসেবে শ্বশুরকে প্রথমবার পায়ে সালাম করাটা ঐতিহ্য। অথচ চকচকে কালো স্যুট পরিহিত বাজরা ইরামের ছোঁয়ার আগেই সরে গেল। জমে গিয়ে মাথা তুলে তাকালো সে। উপর থেকে অতীত ভারী কণ্ঠে আদেশ আসলো, সরে দাঁড়াও, তোমার মুখটা আপাতত দেখতে চাইছি না। দোতলা বাড়িটার সামনে বেশ কতগুলো মানুষের ভিড়। শেষ রাত হওয়া সত্ত্বেও আগ্রহী লোকের কমতি নেই। নিচতলার জানালা দিয়ে বাইরের কর্মকাণ্ড ভয়ার্থ চোখে দেখে যাচ্ছে তিতলি। তার বাবা মিস্টার চৌধুরী তরুণ ছেলেপিলেগুলোর সাথে ঝামেলা জড়িয়েছে। লিডার গোছিক, ছেলেটার নাম বখতিয়ার। ঘাড়ের কাছে ট্যাটু, চুলগুলো উস্কো-খুস্কো, চোখেও কেমন যেন নেশালো ভাব। মিস্টার চৌধুরীর কলার চেপে ধরে হুমকি দিচ্ছেন রীতিমতো। আপনার মেয়েকে শুধু আমি বিয়ে করব, বুঝছেন চৌধুরী সাহেব? ২টা বছর প্রেম করার সময় ওর মনে ছিল না মান সম্মানের কথা? আমার পার্টি কিন্তু ক্ষমতায় আছে, বুঝে নিয়েন। টেডি বের করলে একেবারে গায়েব করে ফেলামো। তিতলির বুক কাঁপছে। স্কুল লাইফে সাদাসিধা ভদ্র ছেলেটা এমন জঘন্য একটা মানুষে পরিণত হবে সে কল্পনা করেনি। প্রেম বলে যেটা চালিয়ে যাচ্ছিল সেটা ঠিক প্রেম ছিল না। তিতলি একটুখানি পাত্তা দিত, এই যা। সাইবার আসার পর থেকে তার জীবনটা বদলে গিয়েছিল। অন্য কারো সঙ্গে প্রেম করার প্রশ্নই আসে না। তিতলি মা মেয়ের পাশে দাঁড়িয়ে দোয়া কুনুত পড়তে লাগলো কেবল। এমন সময় দুটো বাইক এসে থামলো তিতলিদের বাড়ির সামনে। লাফিয়ে নামলো আফনান, নিবিড় আর অনুরাগ। দ্বিতীয় চিন্তা ছাড়াই প্রত্যক্ষত ছুটে এলো, ভিড়ের মাঝে ঢুকে পড়ল। ছেলেগুলোর মধ্যে হট্টগোল বেঁধে গেল। অনুরাগ মাঝখানে দাঁড়িয়ে মিস্টার চৌধুরীকে আড়াল করলেন। এক্সকিউজ মি, এটা কোনো ধরনের অসভ্যতা? রাত বিরাতে একটা ভদ্র বাড়িতে এসে ভদ্রলোকদের বিরক্ত করছেন কেন? পুলিশকে ডাকতে বাধ্য হবো কিন্তু। অনুরাগের কথায় বখতিয়ান ভীষণ চটে গেল। প্রতিদ্বন্দ্বিতায় আশা করেনি সে। নিজের হাতটা তুলে নিল সে। দ্বিধা ছাড়াই সটান অনুরাগকে থাপড় বসিয়ে দিল সে। আঁতকে উঠল সবাই। ইউ স্কাউন্ডেল! নীরবে খেকিয়ে উঠল বখতিয়ান। পেছন থেকে ঘুষি দিতে যাচ্ছিল, তবে দলের অন্য দুজন ছেলেটা
নীরবে হাত চাপটে ধরল। অনুরাগ ভালোই ব্যথা পেয়েছে। মুখের ভেতর রক্ত নোনা স্বাদ টের পাচ্ছে এখন। মিস্টার চৌধুরী অনুরাগকে ধরে ফেললেন। আর্তনাদ গলায় বলল, তোমাদের সমস্যা কি? সাধারণ মানুষকে পাও শুধু জ্বালাতে পায় না? সাধারণ? আপনাদের কাছে যে সাধারণ টাকার বস্তা আছে, হ্যাঁ? এত টাকা কোথায় পান? শেষে করতে পারবো না তো আমরা। এলাকার উন্নতির জন্য লাখ লাখ টাকা দিতে সমস্যা কি? টাকা দিবেন নাকি মেয়েকে দিবেন? আপনার ব্যবস্থা। কুটিল হাসল বখতিয়ান। পরক্ষণে চোখ ঘুরে তাকালো বাহিরের ভেতর দাঁড়ানো তিতলির দিকে। কেঁপে উঠল মেয়েটা। বাঁকা হাসল বখতিয়ান। অশ্লীলতায় ঠোঁট চাটল। তবে তার সুখ দীর্ঘস্থায়ী হলো না। হঠাৎ পেছন থেকে একটা গুরুগম্ভীর আওয়াজ এলো। থোবরা বরাবর বাংলাদেশের মানচিত্র বসিয়ে দিব। নিবি? বখতিয়ান ভীষণ অবাক হলো। ঘুরে তাকালো কি তাকায়নি। চোয়াল বরাবর প্রচণ্ড শক্তিতে একটা ঘুষি আছড়ে পড়ল। এতটা জোরে যে বখতিয়ানের শরীরটা ছিটকে পড়ল মাটিতে। মনে হলো চোয়ারের ঘাড় বুঝি এবার ভেঙে গেছে। তার দলের ছেলেরা আঁতকে উঠল হুট করে। আবছা লাইটের আলোয় প্রতিবিম্বিত হলো ছায়ামূর্তি। সুঠাম শরীরের অধিকারী, জ্যাকেট পরে থাকলেও শক্তিশালী বাহু স্পষ্ট। সুদর্শন তীক্ষ্ণ চেহারা, তাজ্জব হিংস্রতা। ব্রুতে ইয়ারপিস চিকচিক করছে। কোন শালা তুই? বখতিয়ান ব্যথায় কুঁকিয়ে উঠল, চিৎকার করল। কল মি ড্যাডি। তীর্যক হেসে ঝাঁঝালো কণ্ঠে জবাব দিল সাইবান। তার নয়নজোড়া ক্ষিপ্ত। চারপাশে পর্যবেক্ষণ করলো। অনুরাগের ফুলে ওঠা থাকা গালটা সে দেখতে পেল। আতঙ্কিত মিস্টার চৌধুরী আর সবশেষে তার চোখে পড়ল তিতলিকে। সাইবান সঙ্গে সঙ্গে চোখাচোখি হলো মেয়েটার সাথে। মেয়েটা দৌড়ে বাড়ির পাশে চলে আসলো। সাইবান অবশ্য নাটক দেখতে দাঁড়িয়ে থাকলো না। তিতলিদের বাড়ির পাশে নতুন কিছু জিনিস তৈরি করতে চাচ্ছিল। হনহন করে এগিয়ে গিয়ে সেখানে থাকা একটা চালাকাঠ হাতে তুলে নিল সাইবান। মিস্টার চৌধুরী ভরকে গেলেন এই ছেলের এমন রুদ্ররূপ দেখে। বাবা, আস্তে আস্তে, মারামারি করার দরকার নেই। চাঁদাবাজ আর ইভটিজিং এর জন্য মায়ের ওপর কোনো কথা নেই। আপনি সরুন আঙ্কেল। বখতিয়ান কোনোমতে উঠে দাঁড়িয়েছে কি দাঁড়ায়নি। সাইবান শটাঙে কাঠটা দিয়ে সজোরে আঘাত এনে বসলো ছেলেটার পাঁজর বরাবর। মুহূর্তেই গন্ডগোল বেঁধে গেল। আফনান, নীরব, অনুরাগ এরাও আর বসে রইল না। আশেপাশে যে যা পেয়েছে সেটা নিয়ে চড়াও হলো। ধস্তাধস্তির মাঝে বখতিয়ানের গলা ধরে টানতে টানতে বাড়ির সিঁড়ির কাছে নিয়ে গেল সাইবান। ঠিক তিতলির পায়ের সামনে বান্দাকে উপুড় করে ফেলে দিল। পিঠের উপর পা দিয়ে চেপে ধরল। এক হাতে চালাকাঠ দিয়ে রেখেছে সে। আমি যা যা বলবো বাস চাইলে তাই তাই রিপিট করবি। বল, আমাজান, আমাকে মাফ করে দেন। আমি আর জীবনেও আপনাদের দিকে কোনজোর তাকাবো না। যদি তাকায় তাহলে আমি কুত্তার পাঁচাটি। বল। বখতিয়ান জোর করে ঠোঁটে ঠোঁট চেপে রাখলো। অপমানে টকটক করে উঠল সম্পূর্ণ। সাইবান আরো জোরে চেপে ধরল। বলবি নাকি উদ্যম কেলানি খাবি? ডিম থেরাপি শুধু তোর পার্টির বস্তিগুলো না, আমিও দিতে জানি। আম্মাজান, বলতে বাধ্য হলো বখতিয়ান। বাঁকা হাসি ফুটল সাইবানের ঠোঁটে। সে শিখিয়ে দিল, আম্মাজান, আমাকে মাফ করে দিন। আম্মাজান, আ আমাকে মাফ করে দিন। আমি দুধ খাওয়া বাচ্চাটি হয়ে যাব। মেয়ে দেখলে আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে উল্টো দৌড় দিব। আমি দুধ খাওয়া শুনতে শুনতে বুকের দুপাশে বেঁধে উঠল, উপভোগ করলো তিতলি। বখতিয়ান ছাড়া পেল না। টানা ৭টা মারবিদ্ধ বাক্য উচ্চারণ করতে হলো তাকে। আশেপাশের লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিল। অনেকেই আবার ভিডিও করে রাখলো। সবশেষে উঠে পড়তে টলতে টলতে যখন সে নিজের দলের ছেলেদের কাছে ভয় দিয়ে বাড়ির বাইরে চলে গেল, তখনই পেছনে তাকিয়ে সাইবানের সঙ্গে দৃষ্টি মেলালো। চালাকাঠে কাঁধে ঠেকিয়ে বান্দা এক হাতে সিগারেট জ্বালিয়ে নিল। ঠোঁট পুড়ে রাখলো সেটা। ভ্রু কুঁচকে তীব্র অসহায়হীন এক দৃষ্টিতে বখতিয়ানের দিকে তাকালো সে। তোকে আমি দেখে নিব। দাঁত কিরমির করে উচ্চারণ করলো বখতিয়ান। সাইবান খিলখিল করে হেসে উঠল, ঠোঁট চেপে সিগারেট সরিয়ে নিল। তুই কি রাতকানা এখন দেখতে পাচ্ছিস না? আপনার নীরবে এক চোখে অট্টহাসিতে ফেটে উঠল। অনুরাগ অব্দি হাসতে গিয়ে নিজের ব্যথা পাওয়ার গালটা চেপে ধরল। অপমানের চূড়ান্ত পর্যায়ে পেরিয়ে যাওয়ায় বখতিয়ান আর দাঁড়িয়ে থাকতে পারল না। খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে বেরিয়ে গেল গেট থেকে। অনুসরণ করতে লাগলো সাঙ্গপাঙ্গদের। চারপাশে শুনশান হয়ে পড়তে তিতলি ছুটে এসে সাইবানকে চাপড়ে ধরল। থ্যাঙ্কস দোস্ত। কি ভয় যে পেয়ে গিয়েছিলাম আমি। আব্বুকে যাচ্ছে তাই ভাবে হুমকি দিচ্ছিল। সাইবান একটা বিব্রত হলেও তিতলির মানসিক অবস্থার কথা চিন্তা রেখে সরিয়ে দিল না। শুধু একটা হাত রাখলো মেয়েটার মাথায়। ইটস ওকে নাও। তোমাদের সবাইকে যে আমি কি বলে ধন্যবাদ দেব?
বলতে বলতে মিস্টার চৌধুরী সিঁড়ির উপরে বসে পড়লেন। অনুরাগ তাকে ধরলেন। মিস্টার চৌধুরী ছুটে এলেন। এদের জ্বালায় বাঁচি না আর। থানায় ভিডিও করে রেখেছি। যদি পুলিশ একটু গুরুত্ব দিত। টাকা ঢেলেও লাভ হচ্ছে না। পার্টি ক্ষমতায় আছে তো, পলিসিতে পাওয়ার আছে, তাই উড়ে বেড়াচ্ছে। এদের সাথে বেশি ঝামেলা না জড়ানোই ভালো। প্রতিবেশীদের কেউ একজন বলল। তবে সাইমন পাত্তা দিল না। নিজের কাছ থেকে সাবধানে তিতলিকে দূরে সরিয়ে দাঁড় করালো। চালাকাঠ ফেলে দু হাতে উপচে নিল। খানিকটা আরাম বোধ হলো তার। তারপর অবিচল কণ্ঠে বলল, আন্টি এক মুখ কফি হবে? শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে। মিসেস চৌধুরী এত চিন্তার মাঝেও না হেসে থাকতে পারলেন না। দ্রুত বাড়ির ভেতর চলে গেলেন। বললেন, অবশ্যই, তোমরা সবাই ভেতরে এসো। একেবারে সকালের নাস্তা না খেয়ে কিন্তু ছাড়ছি না। আজকের সকালের নাস্তার টেবিল জুড়ে গুরুগম্ভীর পরিবেশ বিদ্যমান। শুধু চামচ প্লেটের টুনটান শব্দ ছাড়া দ্বিতীয় কোনো রা শব্দ নেই কারো মুখে। নীরব, অস্থির, রীতিমতো দম বন্ধ করা একটা পরিবেশ। সবাই নাস্তায় বেড়ে দেওয়া দায়িত্ব পালন করছে, পাশাপাশি আর চোখে মানুষটাকে দেখে যাচ্ছে ইরাম। AKM আহমদ উদ্দিন, সাইবান, সারিকার বাবা, সামিয়ার স্বামী এবং ইরামের খালু। পেশায় একজন ব্যবসায়ী। ঠিক কিসের ব্যবসা সেটা ইরামের বিস্তারিত জানা নেই। এই মানুষটার সম্পর্কে জ্ঞান তার ভীষণই কম। শূন্য হলেও ভুল হবে না, কারোর সাথে মিশুক নন। ছোটবেলার স্মৃতি হাসলেও এই লোকটার বিশেষ উপস্থিতি ইরামের মনে করতে পারছে না সে। পাশাপাশি বসার বদলে সামিয়া এবং আহমদ বসেছেন একে অপরের মুখোমুখি। টেবিলের দুপাশে দুজন, যেন মাঝখানে কেউ দেয়াল তুলে দিয়েছে। বারবার পাশে বসা সারিকা বিশেষ অস্বস্তি আছে তার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। কেমন যেন হাঁসফাঁস করছে। ইরাম টেবিলে ঘুরে নীরবে আহমদের প্লেটে আলু ভাজি বেড়ে দিচ্ছে। তিনি প্লেট ঢুলে ঠেলে দিলেন। আমি আলু ভাজি খাই না। ইরাম ভরকে গেল। সামিয়া মুরকুসকে তাকালো। কবে থেকে? আলু ভাজি তো তোমার পছন্দের নাস্তা। আজকে থেকে আর পছন্দ নেই। গলা খাকারি দিল ইরাম। বলল, আপনাকে তাহলে ডিম পোস্ট করে দিই খালু। 2 মিনিট লাগবে, একটু বসুন। হাত তুলে ইরামকে থামিয়ে দিলেন আহমদ। চা বারোটা আমার হয়ে যাবে, থ্যাঙ্কস। ডিমের খোসার ওপর হাতটা বোধহয় আর একেবারেই হলো না। শুধু ইরাম নয়, বরং বাড়ির প্রত্যেক সদস্যই ভীষণ অচেনা হয়ে উঠেছেন তিনি। ইরাম বেশি তর্ক না করে চেয়ার টেনে বসলেন। কোনো মতে আধ খাওয়া রুটি শেষ করেই সেই সময় সামিয়ার কথা বলার সিদ্ধান্ত নিলেন। না জানি মালয়েশিয়া থেকে হুট করে চলে এলে যে? কেন, ঢাকঢোল পিটিয়ে সানাই বাজিয়ে আসা উচিত ছিল বুঝি? বুড়কুচকেন সামিয়া। সেটা বলিনি। না, না, বলে ফেলো। তুমি যা বলবে তাই তো হয়। তোমার উপর কথা বলার কোনো অধিকার মানুষের আছে? শখ, স্বপ্ন, ইচ্ছা সব তোমার পূরণ হবে। বাকিদের দিকে ভাবার প্রয়োজন কি? আহমদ টেবিলের ওপর চাপড়ে বসলো যেন নীরবতা। তীব্র দৃষ্টিতে তাকালেন তিনি স্বামীর দিকে। তুমি অভদ্র আচরণ করছো বলে মনে হচ্ছে না? নিজের মর্জিতে যাকে তাকে বাড়ির বউ বানাচ্ছ, সময় তোমার মনে হয় তুমি লিমিট ক্রস করছো না? আহমদের কণ্ঠ শান্ত, অথচ তার কথার মাঝে অদ্ভুত একটা তেজ আছে। উপেক্ষা করা অসম্ভব। সারিকা নিজের বাবা মায়ের উত্তপ্ত ক্রোধের মাঝে একটুখানি শীতল হতে মন চাইল। মম ড্যাড প্লিজ, তোমরা বাচ্চা নও, এটা নাস্তার টেবিল। অন্য বাড়ির মানুষদের সামনে এসব কি ধরনের অদ্ভুত আচরণ? অন্য বাড়ির মানুষ যে ইরা, তাতে কোনো সন্দেহ নেই। মেয়েটা এমন সময়েও ঠিকঠাক ঠেস দিতে ছাড়ল না। ইরাম একটি নিঃশ্বাস ফেলল, ভদ্র অথচ আত্মবিশ্বাসী গলায় বলল, খালু, খালামণি, আপনারা প্লিজ আমাকে নিয়ে ঝগড়া করবেন না। যদি আমার জন্য এই দৌরাত সৃষ্টি হয়ে থাকে, তবে করজোড়ে ক্ষমা প্রার্থনা করছি আমি। আর এই প্রার্থনা করা ছাড়া আপাতত আর কিছুই করার নেই আমার। প্লিজ আপনারা শান্ত হন। আমরা নাস্তা করি। আলাপ আলোচনা সব না হয় পরে করব। খালু, আপনি বিশ্রাম নেওয়ার পর করা যাবে তো এসব? প্লিজ। আহমদ বাংলাদেশে এমকে দেখলো। তারপর এক চুমুকে গরম চায়ের কাপ শেষ করে ঠাস করে চেয়ার ঠেলে টেবিল থেকে উঠে দাঁড়ালেন। আমার হয়ে গেছে। এটুকুই। তিনি আর বসলেন না। লম্বা পা ফেলে বাড়ির অন্দরমহলে আড়াল হয়ে গেলেন। আহমদ চলে যেতেই সামিয়া নিজের চেয়ারে ধপ করে বসে পড়লেন। কপালে হাত ঠেকিয়ে মুখ বুজে ফেললেন। চোখ যেন তার নিষ্প্রাণ। সারিকা এগিয়ে এলেন, মায়ের কাঁধ ধরলেন। মম ইটস ওকে। তুমি জানতে এমনটা হওয়ারই ছিল। ইরামেরও ইচ্ছা হলো নিজের খালামণিকে একটু সান্ত্বনা দেয়, তবে সেই সুযোগ হলো না। পদশব্দ ভেসে এলো। ঝট করে ফিরে তাকালেই সে দেখলো ভেতরে ঢুকছে সাইবান। কারো দিকে তাকায়নি সে। সামিয়া আর সারিকা দুজন দুজনকে গোপন কথোপকথনে ব্যস্ত থাকায় বিশেষ নজরপাতি করল না। তবে সাইবানের হাঁটুর দিকে জিন্সের ছেঁড়া অংশ এবং ঘাড়ের দিকে লালচে দাগ ইরামের দৃষ্টি এড়ালো না।
সাইবান উপরে উঠে যেতে সেও টেবিল থেকে উঠে ছুটে গেল বেডরুমের দিকে। বেডরুমে ঢুকে যথারীতি ঈশানকে স্ক্রিবে নিদ্রাচ্ছন্ন দেখতে পেল সাইবান। ছোট্ট শিশুটি ২ হাত মুঠ করে ঘুমিয়ে আছে। পাতলা ঠোঁটজোড়া হালকা ফাঁক করা, যেটা থেকে লালত্ব গড়িয়ে পড়ছে বালিশে। বাঁকা হাসল সাইবান। লাইফ তো তোরই পুটলা। খাওয়া, কাদা হয়ে ঘুমানো, হাগুমুত করা। সার্কেল কনকোয়ারিং। মাথা ঝাঁকিয়ে নিজের জায়গাটা খুলে নিল সে। ভেতরে ট্যাঙ্কটা বেরিয়ে আসতেই ত্বকের ওপর লালচে নীলাভ দাগ স্পষ্ট। মারামারির সময় সেও কম ইনজুরি পায়নি। তবে অতি উত্তেজনায় আলোদিত ক্ষণে তখন এসব গায়ে লাগেনি। এখন লাগছে। গরম পানির ভেতরে বসে থাকতে হবে ঘন্টাখানেক। জাকদের কথা মনে পড়ল, কিন্তু হাতে এত সময় নেই। দুপুরের আগে আবার সিলেটের জন্য বেরোতে হবে। সে যখন ঘাড়ের তোয়ালে জড়িয়ে কুইকলি একটা শাওয়ার নিতে যাবে, তখনই বেডরুমে ঢুকলো ইরাম। খানিকটা হাঁপাচ্ছে, ছুটে এসেছে, বোঝা যাচ্ছে। সেভেন এমন মুহূর্তেও মজা নিতে ছাড়লো না। মাথা কাত করে স্ত্রীকে আপাতমস্তক দেখে বলল, স্বামীর বুকে ঝাঁপিয়ে পড়তে আর তর সইছে না, ছুটে ছুটে এসেছিলেন তাই না? বলে শাহরুখ খান স্টাইলে বুক চেতিয়ে দুবাহু মেলে ধরল সাইবান। ইরাম বিরক্তি বোধ করলো, শব্দ করতে গিয়েও আর করলো না। চেপে ধরলো নিজেকে। মজা বন্ধ করো। সারাত কোথায় ছিলে? আর এসব কিসের দাগ? ব্যথা পেয়েছো কিভাবে? মুখ থুবড়ে ম্যান হলে পড়ে গিয়েছে মনে হয়। গাল গল্প আমার বিশ্বাস করতে বলো না। বেশি কিছু না। এই একটু শক্তি প্রদর্শন করতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম আর কি। রাত না হলে আবার খেলা যাবে না। সাইবানকে ঠেলে জোরপূর্বক বিছানায় বসিয়ে দিল ইরাম। অতঃপর দ্রুত হাতে ড্রেসিং টেবিল ড্রয়ার থেকে ফার্স্ট এইড বক্সের কিটটা বের করে আনলো। সাইবান বুঝলে বিস্ময় নিয়ে রমণীর কর্মকাণ্ড কেবল দেখে গেল। ইরাম অ্যান্টিসেপটিক দিয়ে তুলে ভিজিয়ে নিল। সাইবানের কাঁধের কাছে এলো। নরম আঙ্গুলে তার মাথাটা সামান্য কাত করে ধরল। কাঁধের দিকের দাগটা ভালোভাবে পর্যবেক্ষণ করলো। কেউ ঘুষি মেরেছে এখানে? এতটা কাছ থেকে ইরামের উষ্ণ নিঃশ্বাস ছুঁয়ে গেল সাইবানের ঘাড়। শিউরে উঠল সে, না চাইতেও। চোখ জোড়া অজান্তে বন্ধ হয়ে এলো। ইরাম থেমে নেই। তুলোর লাল হয়ে যাওয়া অংশটুকু সে আলতো করে মুছে নিতে লাগলো। মারামারি করেছো তুমি? জ্বালা হলো। দাঁতে ঠোঁট কামড়ে হিসিয়ে বলল সাইবা। আপনার মাথার পেছনে তৃতীয় চক্ষু আছে মনে হয়। জ্বলছে? না, সুখ লাগছে। চাপ দিন। আরো জোরে কচলে ভর্তা বানিয়ে ফেলুন। রাগে গজগজ করে উঠল সাইবান। ইরামের ঠোঁটে মৃদু হাসি ছুঁয়ে গেল। এবার আরো খানিকটা কাছে ঝুঁকে এলো সে। ইরামের ঘাড়ে তুলো দিয়ে মুছতে মুছতে আলতোভাবে ফু দিল, জ্বালা কমানোর উদ্দেশ্যে। সাইবানের সিরদাঁড়া বেয়ে শীতল একটা তরঙ্গ নেমে গেল। মনে হলো ব্রেইনের ভেতর নিউরনগুলো একে একে শর্ট সার্কিট হয়ে যাচ্ছে। শরীরের সর্বশক্তি সে নিজেকে নিবারণ করলো ইরামের ছোঁয়া থেকে। দুহাত টেনে ধরল বিছানার চাদর ভীষণ যন্ত্রণায়। ইরামের অবশ্য এত কিছু খেয়াল নেই। সে এক মনে নিজের কাজ করে যাচ্ছে। ঘাট থেকে সাইবানের বুকের দিকটায় নেমে এলো সে। ট্যাঙ্ক টপের চিকন স্টেফন শক্তিশালী কাঠের ওপর থেকে সামান্য নামিয়ে উন্মুক্ত করলো ত্বক। হার্টের ওপর দিকটা নীলাভ ছাপ পড়ে আছে। এবার সত্যি রাগ হলো ইরামের। দ্বিতীয়বার তুলো ভেজাতে ভেজাতে বলল, এবার আমার একদম পছন্দ না আলাদিন। ভদ্রঘরের ছেলে আপনি, ভদ্র ছেলের মতো হয়ে থাকবেন। সারা রাত বাইরে কাটান, বিষয়টা না হয় আমি বাদ দিলাম। তবে নিজের এই অবস্থা করার মানে কি? অদ্ভুত হাসলো সাইবান। কেন, আমার জন্য আপনার কষ্ট হচ্ছে বুঝি? ইরাম ঠোঁট ফুলিয়ে নিল। তেমন কোনো চিন্তা করলো না। অজান্তেই তুলা খানিকটা জোরে চেপে ধরল। হাজবেন্ডের জন্য চিন্তা করা বারণ নাকি? মাদার ফা। অস্পষ্ট একটা অপ্রশাসিত শব্দ বেরিয়ে এলো সাইবানের ঠোঁট খুলে। ইরাম বুঝতেও পারল না কি ঘটেছে। নিজের কোমরে একটা হ্যাঁচকা টান খেলো। তার শরীরটা পড়ল বিছানার উপর। খোপা খুলে গেল চুলগুলো। নদীর স্রোতের ন্যায় মেরে গেল চারিপাশে। সাইবান তার উপর উঠে এলো। ডান হাতের লম্বাটে আঙুলগুলো জড়িয়ে গেল ইরামের গ্রীবাদেশ জুড়ে। শীতল স্পর্শে কেঁপে উঠল ইরাম। অবাক নয়নে চেয়ে রইল নিজের ওপরে ঝুঁকে থাকা মুখটার দিকে। হলদেটে ত্বক কেমন রক্তাক্ত হয়ে উঠেছে। কালো চোখ দুটো ঝিলকি খাচ্ছে। ঠোঁট জোড়া হালকা ফাঁক হয়ে আসছে। ভারী শ্বাস ফেলছে। চুলগুলো দুলছে। সাইবান আরো কিছুটা ঝুঁকে আসতেই ইরামের কপাল ছুঁয়ে গেল চুলের গোছা। শক্তভাবে চোখ বুজে ফেল রমণী। কেন তা নিজেও জানে না। সাইবান অত্যন্ত মোহ নিয়ে তার মুখটা দেখল। ইরামের নাকে ছোট একটা নোসপিন জ্বলজ্বল করছে। বস্তুটা এত যেন টানছে তাকে বোঝা গেল না। ঝুঁকে এলো সাইবান, সে নোসপিনের ওপর দিয়ে ঠোঁট ছুঁয়ে দিল। ইরাম হালকা ঝটকা খেল, উঠল, অথচ নড়ল না।
দীর্ঘ একটি নিঃশ্বাস ফেলল ইরা। জ্বলজ্বল করে উঠল তার চোখ। মিলে তাকালো, সাইবানের দৃষ্টি মেলল তার দিকে। সাইবান ফিসফিস করল, "কল মি হাজবেন্ড এগেইন, আর আমি আপনাকে পৃথিবীতে বসিয়ে চাঁদ তারা ঘুরিয়ে আনবো। এমন পিশাচকে জাগাবেন না যাকে সইতে পারবেন না, মাই প্রিসিয়াস।" আলাদিন, মাঝে মাঝে তুমি এমনভাবে কথা বলো যে আমার মনে হয়। ইরহাম নিজের কথাটা শেষ করতে পারল না। শব্দগুলো দ্বিমোহিত হয়ে গেল, ভেতরে আটকে গেল, উদ্ভ্রান্ত সৃষ্টি করল। দেখে আঙুল চাপড়ে ধরল সাইবান। ফিসফিস করে বলল, "কি মনে হয়? যে তুমি?" আমি। তুমি আমাকে।" জমে গেল সাইবান আর ইরহাম উভয়ে। টিভিতে শুয়ে থাকা ইজা একেবারে হঠাৎ করে চিৎকার দিয়ে কেঁদে উঠল। ছোট হাত পা ছুটে এমনভাবে নাটকীয় ভঙ্গিতে কান্নাকাটি করলো যেন বুক ফাটা কষ্ট যাচ্ছে তার। ইরহামের মস্তিষ্ক সজাগ হয়ে উঠল। ধাক্কা দিয়ে সাইবানকে নিজের উপর থেকে সরিয়ে দিল। ছুটে চলে গেল সন্তানের কাছে। দ্রুত ইজানকে ফটাফট করে তুলে নিল। শরীরটাকে নিজের বুকে তুলে নিল। বলতে লাগলো, "এই যে বাবাটা, এই যে আম্মু এখানে। কান্না কেন? ক্ষুধা পেয়েছে তোমার? পেট ভরেনি?" সাইবান কয়েক সেকেন্ড উপচে পড়ে থাকলো বিছানার উপরে। তার হাতটা এখনো চাদর আঁকড়ে ধরে রেখেছে, ঠিক যেখানে কয়েক সেকেন্ড আগে অব্দি ইরহাম শুয়েছিল। চাদর মুঠ পাকিয়ে ফেলেছে সে। চোখ মুখ কুঁচকে বিড়বিড় করলো, নিজেকে নিজে বলল, "কুল ডাউন, কুল ডাউন, কুল কুল কুল। পোটলাকে জানালা দিয়ে ছুঁড়ে ফেলানো যাবে না। পোটলা উঠতে পারে না। মাথা ঠান্ডা, মাথা ঠান্ডা। তামান্না ভাটিয়া, তামান্না ভাটিয়া।" মনে মনে জপতে লাগলো সাইবান। ইরম ততক্ষণে ফিডারের দিকে হাত বাড়িয়েছে। সে পাম্প করে রেখেছিল। সেটাও কোনোভাবে নিজের কিচেনে ফেলে এসেছে সকালের নাস্তা তৈরি করার সময়। নিজেকে নিজে মনে মনে খানিকটা অভিশপ্ত দিল। এখন বিশ্রাম নিতে পারবে না সে। ঈশানকে বিছানায় শুয়ে রাখলো। সাইবানের পাশে রাখলো সে। "একটু দেখে রাখো না, আমি নিচ থেকে ফিডার নিয়ে আসছি, এই 5 মিনিট।" হয়ে রইল সাইবা। চোখ মেলে ইরহামকে দ্রুত রুম থেকে বেরিয়ে যেতে দেখল। তারপরেই তার চোখজোড়া এসে পড়ল ইজানের ওপর। কান্নার বালাই নেই আর, তবে নয়ন দুটি অশ্রুতে ভিজে টলটল করছে। নাক টানছে আর অদ্ভুত ভঙ্গিতে সাইবানের দিকে তাকিয়ে আছে, যেন ভ্রুকুটি করছে তাকে। ভ্রু তুলে খানিকটা সময় তাকিয়ে থেকে খপ করে ইজানের গলার হাত রাখলো সাইবান। নাজুক শরীরের ত্বক তাকে দুইখানা আঙুলে সম্পূর্ণ উষ্ণতায় ভরিয়ে দিল, সম্পূর্ণ জড়িয়ে ধরল। "পটলা, তোর কল্লাটা 2 ইঞ্চি, আর সাইরেন বাতাস 69 ইঞ্চির। তোর ভোটকার কর্ড নাকি টাইটানিকের হর্ন, হ্যাঁ? টাইম মতো পং করে বাজিয়ে দিস শুধু।" সাইবা ইজানের ছোট্ট গলা আলতোভাবে আঁকড়ে ধরল। বিনয়ের মতো গুঞ্জিত করতে লাগলো ইজান। ছোট শরীরটা ভ্রু এমনভাবে শুকিয়ে এলো যেন পিতার উপর পরপরই বিরক্ত সে। "এই চোয়াও, চোখ পাকানো, কাকে দেখাস তুই? চিনিস আমাকে? আমি তো বিনাশ্রমে হয়ে যাওয়া বাপ। বুঝতে হবে মামা। এমনিতেই কল্লার শক্তি দেখিয়ে আমার দুনিয়ায় নাড়িয়ে ফেলছি। এবার চুপ ঠাস।" সাইবানের মুখটা একদিকে হেলে গেল। চোয়ালের ফাঁক করে পড়ল কয়েক ইঞ্চি। মুখে কথা বলার মুহূর্তেই আটকে রইল। কয়েক সেকেন্ডে সে বুঝতে পারল না কি হয়েছে। ইজনের ছোট্ট হাতটা সশব্দে আছড়ে পড়েছে তার বাম গাল বরাবর। সোজা বাংলায় বলা যায় থাপ্পড়। সাইবান চোখ অস্ফুট অবিশ্বাস্যতায় তাকালো সে। চোখ মুখ কুঁচকে এলো। ছোট্ট পা তুলে পিতার থুতনি বরাবর লাথি ছুঁড়ে মারল ইজান। "ইউ লিটস পি অফ শিট!" আর্তনাদ করে উঠল সাইবান। ইজানের ছোট দুহাত বিছানার সঙ্গে চেপে ধরল। বিপরীতে নিজের পা দুখানা তুলে ধমাধম ছুটতে আরম্ভ করল ইজান। সে লাথি তার বাবার মুখে পড়ছে কি বুকে দেখার কোনো সময় নেই তার। নাটকবাজ, বুন্দিবাজ, চালাবাজ, এক ছটকানায় মুড়ি ভাজ। "এই যে আম্মু এসে পড়েছে পুকুচো।" পিতা পুত্রের টি-টোয়েন্টির মাঝেই রুমে প্রবেশ করে জমে গেল ইরাম। বিছানার উপর বসে আছে সাইবান, তার দুহাতের তলার উপরের দিকে। সেখানে ঝুলছে ইজান। ইজানের এক পা এখনো সাইবানের ডান গাল বরাবর বসানো, আর সাইবান হাত ইজানের মাথায় অল্প বিস্তর, চুলের মাঝে মুঠ করে রাখা। দুজনেই থমকে গেল ইরামের কণ্ঠস্বর শোনার সঙ্গে সঙ্গে। ঘুরে তাকালো ওই অবস্থায়। ইরাম দৃশ্য দেখে হাসবে কি কাঁদবে ভুলে গেল। ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল শুধু। ইজানের সর্বপ্রথম নিজের আধলাঠিটা পূর্ণ করে সাইবানের গালে ঠেকিয়ে কেঁদে উঠল। ইরহাম ছুটে এসে ছেলেকে কোলে তুলে নিল। দ্রুত ফিডারটা মুখে দিয়ে দৌড়াতে লাগলো। ইজান শান্ত হয়ে এলো ক্ষণকত্ব। মুখ চোখে ভদ্রতার বাচ্চাটির ছাপ।
কখনো নিজের গাল চেপে ধরে রাখা সাইবার হাঁপাতে হাঁপাতে বলল, কি সাংঘাতিক! চেঙ্গিস খান নামটা ওয়েস্ট না হলে এই পোটলাকে দেয়া অতি জরুরি হতো। শালার একটা বিটকেল! এতক্ষণ না হাসলো, এবার আর হাসি রুখতে পারল না ইরাম। হাসতে হাসতে বলল, তোমাদের দুজনকে এক রুমে ছেড়ে দেয়া আর বাঘে কুমিরে এক ঘাটে জল খাওয়ানো একই কথা। সাইবার আর কিছু বলল না। এক হাতে নিজের মুখ ঘষতে ঘষতে অপলক নয়নে চেয়ে থাকলো ইরামের অকৃত্রিম হাসির দিকে। কয়েক ঘন্টা পর দুপুর হয়ে এসেছে প্রায়। সাবান খাওয়া, গোসল সেরে তৈরি হয়ে নিজেই বেরোচ্ছে উদ্দেশ্যে। গাড়িতে যাবে যেহেতু, একটু ক্যাজুয়াল টি শার্ট আর ঢোলা ট্রাউজার পরেছে। ডাবল ব্যাগ শেষ মতো করে নিয়েছে নিজের হাতে। সব ঠিকঠাক আছে কিনা দেখছে। এমন সময় রুমে এলো ইরাম, হাতে সামিয়ার থেকে নিয়ে আসে ল্যাপটপ। ইজান সকালের পর আবার ঘুমিয়েছে ৮ ঘন্টা আগে। ইরামের প্রবেশ করে নাইটস্ট্যান্ডের ল্যাপটা রেখে ইরাম ব্যস্ত সাইবানকে দেখল। কাজের সময় ছেলেটার মনোযোগ একেবারে অন্যত্র ধরনের। কিছুক্ষণ ইতস্তত করলো রমণী। তার কিছু টাকা দরকার। হাত একেবারেই ফাঁকা। উপরন্তু সে সিদ্ধান্ত নিয়েছে আগামীকাল সুগন্ধার সাথে বাইরে গিয়ে কম্পিউটার কোর্সে ভর্তি হয়ে আসবে। সাইফান যেহেতু চলে যাচ্ছে, তার সাথে আর কথা বলার সুযোগ হবে না। কিন্তু টাকার ব্যাপারটা তুলতেও কেমন যেন লাগছে তার কাছে। সামিয়ার কাছে এই কারণেই চাইতে পারেনি। এমনিতেই তার অন্য অনেক কাজ থাকে বাড়ির মানুষগুলোর। দেনমোহরের টাকাটাও সামিয়া ইরামের নিজস্ব ব্যাংকে অ্যাকাউন্টে রাখার ব্যবস্থা করে দিয়েছে। ওটা নিয়ে ভবিষ্যতে কোনো পরিকল্পনা করবে ভাবছে ইরাম। সেখান থেকে এখন তুলবে নাকি অনেক কিছু ভাবলো সে। শেষমেশ সিদ্ধান্ত উপরন্ত হলো। সাইমন পাশে গিয়ে দাঁড়ালো ইরাম। একটা কথা বলার ছিল। ঝেড়ে কেচে ফেলুন, আমার তাড়া আছে। নিজের কাজ করতে করতে বলল সাইবান। ইরাম খুব বেশি সময় নষ্ট করলো না, বলে উঠল, আমার কিছু টাকা দরকার। একটা কম্পিউটার কোর্সে ভর্তি হতে চাচ্ছি। শুনেছি ২ মাসের কোর্স, ফি ৫,০০০। সাইবান এবার চোখ তুলে ঘুরে তাকালো ইরামের দিকে। ভ্রু তুলে তার আইব্রো এয়ারপিসটা জ্বলজ্বল করে উঠল। কিসের কোর্স? আর্টিকেল রাইটিং আর ওয়ার্কশপ অফ ফিন্যান্সিং। ফিন্যান্সিং করবেন সিদ্ধান্ত নিয়েছেন? আপাতত হ্যাঁ। ইরাম প্রায় অপ্রস্তুত রেখেছে নিজেকে। একটা লম্বা বিশ্লেষণ করবে। কেন এই কাজটা করতে ইচ্ছুক, কিভাবে করবে। মেয়ে বলে কেউ কাজ দিলে সে করতে পারছে না। কারো আপত্তি থাকলে কিছু করা যায় না। তবে সাইমন তেমন কিছু জিজ্ঞেস করলো না। ট্রাউজারের পকেট থেকে হাতটা বের করলো কতগুলো নোট, সবগুলো বের করে দিল। গুনলো না একবারও। সরাসরি ইরামের হাতে ধরিয়ে দিল। ওয়ালেটটা আবার পকেট ভরে রাখলো। ইরাম অবশ্য গুনে দেখল, ৮টা ১,০০০ টাকার নোট আর ৪টা ৫০০ টাকার নোট, মোট ১০,০০০ টাকা। এটা তো অনেক বেশি, আমার লাগবে না। ওয়ালেট তো পুরো ফাঁকা করে ফেলেছেন দেখলাম। আমার কার্ড আছে, ক্যাশটা থাকলেও চলবে। বলে সাইফান ব্যাগটা কাঁধে ঝুলিয়ে নিল। রুমের দরজার দিকে এগোলো। আমার তো ৫,০০০ লাগবে, ১০,০০০ কেন দিচ্ছেন? ইরামের কণ্ঠস্বর সাইফান ঘুরে তাকালো। রেখে দিন, পরে কাজে লাগবে। না, লাগবে না, চাই না আর। আপাতত ঋণ করো না। টাকা কষ্ট করে উপার্জন করতে হয়। তোমার বাড়ির উঠানের গাছে ধরে না। ইরাম এগোলো। বাকি ৫,০০০ ফিরিয়ে দিতে গেলে সাইফানের হাতে সঙ্গে সঙ্গে তার হাত মুঠ করে চেপে ধরল সে। তীর্যক হেসে বলল, ইউ বেটার লস টু স্পেন্ড অ্যাজ ফার্স্ট অ্যাজ আই আর্ন। থমকে গেল। মুখ তুলে তাকালো রমণী। তার চেহারায় সাইফান তপ্ত নিঃশ্বাস ছুড়ল। ঠোঁটে লেগে থাকা হাসি দেখে ইরাম না চাইতো একটা ঠোক গিলল। বাধ্য হলো সে। সাইফানের হাসিটা তাতে আরেকটু বিস্তৃত হলো। ইরামের বাহু বেয়ে তার হাতটা উঠে এলো কানলতিতে। কিছু এলোমেলো চুলগুলো সযত্নে কানের পেছনে গুঁজে দিল সে। তারপর মুখ নিয়ে আসলো কানের কাছে। পরের বার থেকে আর আমার কাছে টাকা চাইবেন না। এক্সট্রা ওয়ালেট ক্লোজেটের ২য় ড্রয়ারে থাকে। লক্ষ্মী বউয়ের মতো যা লাগবে নিবেন, খরচ করবেন। মাসে তো ওটা ভর্তি করে রাখার দায়িত্ব আমার। ইরামের ঠোঁটজোড়া ফাঁক হয়ে গেল। সম্মতির ন্যায় সে কেবল মাথা দোলালো। কেন যেন দৃষ্টি ফেরাতে পারল না নিজের সাইবানের চেহারা থেকে। হুম, তারপর কিভাবে যেন বিদায় জানাতে হয়। ওই ইরাম মুখ খুললেও কথা শেষ করতে পারল না। সাইবান তার চিবুকে আঙুল জড়িয়ে মুখখানা তুলে কপাল বরাবর নিজের ঠোঁট বসিয়ে দিল। তার ত্বকের মাঝে ঠোঁট রেখে অস্ফুট স্বরে বলল, খুব জলদি চালাতে ফেরত চলে আসবো। ট্রাই নট টু মিস মি টু মাচ, মাই প্রিশিয়াস। আর দাঁড়ালো সাইবার। নিজের উষ্ণটুকু কেড়ে নিয়ে উল্টো ঘুরে রুমের বাইরে বেরোলো। ইরাম তখন নিজের জায়গায় ঠায় দাঁড়িয়ে রয়েছে। অজান্তে তার হাত চলে গেল টাকা আর আঙুলগুলোতে সজোরে চেপে বসল। সে ভুলেই গিয়েছিল কিভাবে অনুভূতিগুলোকে অনুভব করতে হয়। অথচ বহুদিন বাদে আজ তারও উষ্ণ কিছু একটা ক্ষণিকের যেন হারিয়ে ফেলার অনুভূতি কেন যেন ইচ্ছে করছে বোঝার মস্তিষ্কটুকুও যেন বুঝতে পারল না। পরদিন
গতকাল সিলেট শো করতে চলে গিয়েছে সাইবান। ইরাম আজ সকাল সকাল তৈরি হয়ে নিয়েছে। একটা হলুদ রঙা কামিজ আর সালোয়ার, ওড়নাটা পরিপাটি করে কাঁধের দুপাশে তুলছে, চুলগুলো বিনুনি পাকিয়ে দিয়েছে। ইজানকে নিয়ে বেরোচ্ছে আজ, কারণ সামিয়া সারিকা কেউ বাড়িতে থাকবে না। সুগন্ধাও তার সাথেই যাচ্ছে, যেহেতু তাকে বাড়িতে রাখার কোনো প্রশ্নই আসে না। নাস্তা তৈরি করছে কিচেনে। ইরাম কিছুক্ষণ আগে সাহায্য করে এসেছে সুগন্ধাকে। মেয়েটা এখন গরম করে নিচ্ছে সবকিছু। কেউ এখনো নাস্তার টেবিলে আসেনি। সময়টা ব্যবহার করার কথা ভাবছে ইরাম। ল্যাপটপটা নিয়ে আসবে কিনা। গতকাল থেকে একটা বিশেষ কাজ করবে বলে ভেবে রেখেছে সে, যেটা এতদিন করার কথা মাথায় আসেনি। সুগন্ধা থেকে টুকটাক খবর পেয়েছে সে। ইউটিউবে গিয়ে সার্চ দিল আরাবিয়ান ডেজ। একটা চ্যানেল ভেসে উঠল, মিউজিক সম্পর্কিত সকল ভিডিও, বিভিন্ন আর্টিকেল। এমভি সাবস্ক্রাইবার সংখ্যা 1 লাখের কাছাকাছি প্রায়। একটি বেশ জনপ্রিয় ভিডিও আছে, প্রায় 10 মিলিয়ন ভিউ। 1 বছর আগে আপলোড করা হয়েছে। ইরাম ভিডিওটা দেখলো। ভাইরাল একটা গান, গত বছর টিভি চ্যানেলে আর এদিক সেদিক বেশ শোনা যায়। ন্যাচারাল শুটস করা হয়েছে, বেশ অস্থেটিক কায়দায়। ভিডিওতে দেখানো ভাবঘুরে টাইপের ভ্রমণ পিপাসু এক ছেলে, যেখানে অভিনয় করেছে সাইবান নিজে। একটি তরুণী মেয়েও রয়েছে। তারুণ্যের প্রেম কাহিনীর ধরনের মিউজিক ভিডিও। এরম ডেসক্রিপশনের দিকে গেল, সেখানে সিঙ্গার, প্রোডাকশন ইত্যাদির ক্রেডিটের সঙ্গে লেখা মিউজিক কম্পোজার ডিজে আলাদিন। সাইবান কম্পোজার হিসেবেও কাজ করেছে, এটা জানা ছিল না ইরামের। সুগন্ধা গুপ্ত তথ্য অনুযায়ী তার ইনস্টাগ্রামেও আছে। গুগল থেকে সেখানেও ঢুকলো ইরাম। প্রোফাইলে ঢুকতে তার চোখ যেন কপালে উঠে গেল। 5 লাখ ফলোয়ার সংখ্যা, বেশিরভাগই তার বিভিন্ন শো এবং কম্পোজারিং এর পোস্ট। হুট করে দেখলে মনে হয় না, কিন্তু সাইবার নিজের কাজ নিজেই বেশ ভালো এগিয়েছে। স্ক্রল করতে করতে বেশ 7-8 মাসের আগের একটা পোস্ট চোখে আটকে গেল ইরামের। তেমন কিছু না, স্রেফ একটা ছবি, কিন্তু স্রেফ একটা ছবি যেন রমণীর বুকের ভিতর আগুন জ্বালিয়ে দিল। জিমে তোলা একটা মিরর পিকচার। সাইবানের পরনে কোনো শার্ট নেই, উদাম শরীর, শুধু একটা ঢোলা ট্রাউজার পরনে। পেটানো শরীরের আবছায় আলো আজ হয়তো ফুটে উঠেছে। শক্তিশালী মাংসপেশির গড়ন আর উদরের কাঠামো বেশ চোখে লাগছে। ইরাম প্রথমটা লজ্জা পেয়ে গেল। স্ক্রল করতে যাচ্ছে, কিন্তু কিছু কমেন্টে তার মনোযোগ আটকে গেল। বেশিরভাগ মেয়েটার কমেন্ট, লুক অ্যাট ডাস ব্রেড অর কামিং নিউ ড্যাডি ইন টাউন। ইরাম হাঁ করে তাকিয়ে রইল। ভাষার আগামাখা কিছুই সে বুঝতে পারছে না। যদিও ইংরেজিতে লেখা, তবুও। ব্রেড কোথায়? ছবির কোথাও তো ব্রেড দেখা যাচ্ছে না। কোথায় তার খার্মিং? সাইমন তো কৃষক না। আর ড্যাডি? প্রোফাইলে দেয়া এক ধরনের ছবি। এত বড় ধনী মেয়ে, এরা ইয়াং ছেলেকে ডাকে ড্যাডি? এ কোন যুগে এসে পড়ল? বাবা জানে তোমার? আপনা আপনি বিড়বিড় করলো ইরাম। বহু কষ্টে পাল্টা রিপ্লাই করার ইচ্ছেটা দমে গেল। ছবিটার দিকে চেয়ে ভ্রুকুচলিত করল সে। এমন একটা ব্যক্তিগত ছবি পাবলিকলি কেউ দেয় কি করে? বিষয়টা যদিও তেমন কিছু না, তবে ইরামের কেন যেন রাগ হচ্ছে, সে বুঝতে পারছে না। ঠাস করে ল্যাপটপটা বন্ধ করে বসে রইল সে চুপচাপ। কিছুক্ষণ বাদে নাস্তার টেবিল ভরে উঠল। সামিয়া, সারিকা এবং আহমদ সকলেই বসেছে। সামিয়া, সারিকা দুজনেই রেডি। সামিয়া যাবেন হসপিটালে, সারিকা চেম্বারে। সে হসপিটালের একজন ডেন্টিস্ট। ভাইয়ের বিয়ে উপলক্ষে বেশ কদিনের ছুটি ছিল, এখন আবার কাজ শুরু হয়ে গিয়েছে। সুগন্ধা আজ নাস্তা বেড়ে দিচ্ছে ইরামকে। পুরোদস্তুর বাইরের পোশাকে তৈরি দেখে সামিয়া শুধালো, কোনো প্ল্যান আছে? এরা মাথা জানালো, জি, কম্পিউটার কোর্সে ভর্তি হবো। ও, বেশ ভালো আইডিয়া। সামিয়া প্রশংসা করলো। সকলেই নাস্তায় ব্যস্ত। নীরবতার মাঝে একেবারে হঠাৎ করে আহমদ বলল, বাড়ি ফেলে এখন বাইরে কাজ করার মতন নাটকটা করে সমাজে যতটুকু মুখ আছে ততটুকুও মনে হয় চুলকানি লাগিয়ে দিতে চাচ্ছ তুমি। পাউরুটি ছিঁড়ে মুখে তুলতে তুলতে থমকে গেল ইরাম। হতবাক হয়ে চেয়ে রইল শ্বশুরের দিকে। আহমদ নির্বিকার। সামিয়া রীতিমতো হাঁকর করে উঠল। মানে কি আহমদ, ভদ্র ভাষায় কথা বলো। বাড়ির মেয়ে কোনো কাজ করতে পারবে না? তুমি কি আদিম যুগের মানুষ? মেয়ে তো নয়, অনাকাঙ্ক্ষিত বউ। তো আমিও তো বাইরে কাজ করি, হসপিটালে রাত কাটাই। তুমি তো কোনোদিন আমাকে এমন কথা বলনি। আহমদ বুঝি একটু তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল তার চোখে। ও তো আর ডাক্তার নয়। মেয়ে মানুষ ডাক্তার হলে আলহামদুলিল্লাহ, বাকি সব নাউজুবিল্লাহ। সত্যটা যত জলদি মাথায় ঢোকাবে ততই মঙ্গল তোমাদের।